আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুটো দিন পেরিয়ে গেছে। বিয়ের পরের দিনই কৌশিক ত্রিধার ব্রাইডাল ফিস্ট সম্পন্ন হয়েছে। সকাল ৯টা, অথচ সূর্যের মাত্রাতিরিক্ত তাপে অস্থির জনজীবন। শান্ত মায়া সব ছেড়ে ছুড়ে জনবহুল শহর ঢাকায় পাড়ি জমিয়েছে। একটা রাত স্টেশনে কাটিয়ে পরদিন অপরিচিত কয়েকজনের সহায়তায় বস্তিতে মাথা গুঁজেছে। টিনের একটা ছোট্ট ঘর পেয়েছে, তার মধ্যেই রান্না সহ সব কাজ ছাড়তে হবে। ঘরের পাশে একটা আধপুরনো ওয়াশরুম, এর জন্যই মাস শেষে ২০০০ করে টাকা দিতে হবে বস্তির কমিটিকে। এমন পরিবেশে থাকতেই শান্তর গা গুলিয়ে আসছে বারবার। গত রাতটা খুব কষ্টে এই ঘরের শক্ত চৌকিতে মাথা রেখেছে শান্ত, অথচ মায়া একদম চুপ, কোনো অভিযোগ নেই। হাসি মুখে সবটা মেনে নিয়েছে, এমনকি নিজের শেষ সম্বলটুকু শান্তর হাতে তুলে দিয়েছে। বিয়ের সময় নানু ভাইয়ের দেওয়া নাকফুল আর হাতের দুটো চুড়ি খুলে শান্তর হাতে ধরিয়ে দিয়েছে। শান্ত নিতে না চাইলে খুব বুঝিয়েছে, সংসারটা আমাদের, আমার আর আপনার। ডেডিকেশন আমাদের দুজনেরই থাকতে হবে। আপনি একটা কাজের ব্যবস্থা করে ফেললে তখন আস্তে ধীরে এগুলো আবার বানানো যাবে, কিন্তু এখন তো দুইজনকেই খেয়ে বাঁচতে হবে। মায়ার এই কথার পৃষ্ঠে শান্ত বলার জন্য আর কিছুই খুঁজে পায়নি। চুড়ি আর নাকফুল বিক্রি করে ১৫,০০০ টাকা হাতে এসেছে। এখানকার বাজারে এই টাকা অতি নগণ্য। রান্নার জন্য একটা চুলা সহ ঘরের টুকিটাকি সবকিছু কিনেছে গতকাল। ওই সব কিনতেই ৩,০০০ টাকা ফুরিয়েছে। এর মধ্যে বস্তির কমিটিকে অ্যাডভান্স ১,০০০ টাকা দিতে হয়েছে। হাতে আছে মাত্র ১১,০০০ টাকা। এখনো কিনতে বাকি আছে একটা তোষক এবং দুটো বালিশ। ২,০০০ টাকার ধাক্কা। বাকি যা থাকবে তা দিয়ে শান্ত কষ্ট করে হলেও ১৫টা দিন চলার চেষ্টা করবে। আল্লাহ চাইলে এর মধ্যে একটা কোনো ব্যবস্থা হয়ে যেতেও পারে। শান্তদের পাশে বস্তিতে থাকে এক ভাই, ওকে আজ গার্মেন্টসে নিয়ে যেতে চেয়েছে, যদি একটা কাজ জোগাড় হয় আর কি। ফেরার পথে প্রয়োজনীয় সবকিছু কিনে নিয়ে আসবে। শান্ত শার্ট পরে রেডি হচ্ছে, পাশেই মায়া দাঁড়িয়ে আছে, মুখটা বেজায় শুকনো দেখাচ্ছে। শান্ত পুরোপুরি রেডি হয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়, এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, এখানে থাকতে কষ্ট হচ্ছে মায়াপুরি। সাথে সাথে মায়া দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। শান্ত ভ্রু কুঁচকায়। তাহলে মুখটা অমন করে রেখেছেন কেন? একটু আগেও তো হাসছিলেন। আমি একা কিভাবে থাকবো, ভয় করে তো। শান্ত বুঝল মায়া কিসের ভয়ে বুঝিয়েছে। সম্পূর্ণ অপরিচিত জায়গা, কাউকে চেনে না, কার মনে কি থাকে বলা তো যায় না। ভয় পাওয়া স্বাভাবিক। শান্ত মায়াকে দুহাত বুকের সাথে জড়িয়ে কপালে চুমু বসিয়ে দেয়। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা রেখে যাচ্ছি। ১ মাসের জন্য আনলিমিটেড ডাটা প্যাক কেনা আছে। কয়েকদিন আগেই গেম খেলার জন্য কিনেছিলাম। এখন সেটা আপনি কাজে লাগান, যা ইচ্ছা তাই দেখতে পারেন। আমি যেতেই ভেতর থেকে দরজা লাগিয়ে দেবেন। ওয়াশরুমের প্রয়োজন ব্যতীত বাইরে যাবেন না, মনে থাকবে? হ্যাঁ থাকবে, কিন্তু আপনার ফোন আমি রাখলে আপনার কাছে তো ফোন থাকছে না। আরে আপনার বাটন ফোনটা আমি নিয়ে যাচ্ছি, সিম চেঞ্জ করে দিচ্ছি। নানুমণি, নানু ভাই, পড়াপাকে খুব মিস করছি। আচ্ছা, রাতে কথা বলে দেব। আপনার অপেক্ষায় থাকবো, জলদি ফিরবেন। হুম আমার কোটিমনির খেয়াল রাখবেন মায়াপুরি। মায়া মুস্কি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়, ফের কপালে কয়েকটা চুমু বসিয়ে দেয় শান্ত। অতঃপর ফোনের সিম চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে পড়ে জীবনের নতুন এক যুদ্ধে। এই জীবন মানেই যুদ্ধ, শুধুমাত্র একটুখানি ভালো থাকার যুদ্ধ। চাইলেও ভাগ্য সবসময় সহায় হয় না, ভালো থাকাটা হয় না আমাদের। মায়া দ্রুত দরজা আটকে বিছানায় বসে, আখে জোড়ায় জলেরা ভিড় জমায়। জীবন। দুপুর 2:20। কৌশিক মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। শরীরে জড়ানো শুধুমাত্র একটা প্যান্ট, উপরের অংশ উন্মুক্ত। প্যান্টটা নাভির বেশ খানিকটা নিচে নেমেছে। এক হাতে শুভ্র রঙা টাওয়াল দিয়ে মাথা মুছতে আর অপর হাতে ফোন টিপতে ব্যস্ত কৌশিক। কোথা থেকে উড়ে এসে শব্দ করে দরজা খুলে ঘরে প্রবেশ করে ত্রিধা। এতক্ষণে শাশুড়ির সাথে জম্পে আড্ডা দিচ্ছিল মেয়েটা, ভীষণ মিশুক কিনা। প্রথমে কৌশিককে ঠিক খেয়াল করেনি ত্রিধা, নিজের ঝিঝি পোকার কণ্ঠে গান গেয়ে চলেছে। আচ্ছা ভোনা বেগুন তুলিতে ও, আর গাইতে পারে না। কৌশিকের দিকে তাকাতেই গলায় আটকে যায় গানটা। কৌশিক ভ্রু কুচকে ওর দিকে চেয়ে রয়েছে। ত্রিধা ভোলাবালা হাসে, কিছু বলতে নিলেই কৌশিকের থেকে প্রশ্ন ভেসে আসে, এটা কি গাইছিলে? ত্রিধা পড়ে যায় বিপাকে, মুখের হাসি প্রসারিত হয়, আমতা আমতা করে বলে, একটা গান গাইছিলাম। সহসা নজর আটকায় কৌশিকের উন্মুক্ত লোমশ বুকে।
পরপরই নাভির দিকে শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। মেয়েটা কথা বলতে পারে না, শরীর কেমন অসাড় হয়ে আসে। ত্রিধার দৃষ্টি লক্ষ্য করতেই বাঁকা হাসে কৌশিক। হাতে থাকা টাওয়ালটা বিছানায় ছুঁড়ে পায়ে পায়ে সামনে অগ্রসর হয়। ত্রিধা আস্তে আস্তে 1-2 কদম পিছিয়ে যায়। একসময় ডিভানে বেঁধে ধপ করে বসে পড়ে। কৌশিক এসে মুখোমুখি দাঁড়ায়। একটু ঝুঁকে ত্রিধা 2 পাশে 2 হাত রেখে আটকিয়ে নেয়। মেয়েটা নিজেকে গুটিয়ে নেয় আরো। কৌশিক ত্রিধার ভয়ার্থ দৃষ্টিতে দৃষ্টি স্থির রাখে। আরেকটু ঝুঁকে কান বরাবর অধর এগোয়। বাম্বুরু কিঞ্চিত উঁচিয়ে প্রশ্নসূচক ভঙ্গিতে জিজ্ঞাসা করে, এভাবে কি দেখছো বেবি গার্ল? ডু ইউ ওয়ান্না টাচ ইট? পরপরই নিজেই ত্রিধার ডান হাতটা উঠিয়ে বুকের উপর রাখে। ত্রিধার শরীর জুড়ে আলোর গতিতে তড়িৎ প্রবাহিত হয়। শিরা উপশিরায় অদ্ভুত শিহরণ খেলে যায়। বুকে থাকা হাতটা থরথরিয়ে কাঁপছে। কয়েক সেকেন্ড পেরোতেই এক ধাক্কায় কৌশিককে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এটার জন্য কৌশিক প্রস্তুত না থাকায় 2 কদম পিছিয়ে যায়। আপনি আর কখনো এইভাবে আমার কাছে আসবেন না, ইভেন এভাবে রুমেও থাকবেন না। এখন আপনি একা নয়, আমিও থাকি এই রুমে। কাঁপাকাঁপাই গলায় কথাগুলো বলে থামে ত্রিধা। বুকটা ঝড়ের গতিতে ওঠানামা করছে। হৃৎপিণ্ডের সেই ধক ধক শব্দ কৌশিক অবধি পৌঁছেছে বোধহয়। ছেলেটা মুচকি হাসে। হোয়াই বেবি গার্ল, কিছু ফিল পাচ্ছ কি? পেলেও নো প্রবলেম, কাম ক্লোজার ডার্লিং। এই ঘর তোমার, ঘরের মালিকও তোমার। ত্রিধা কটমাট চোখে তাকায়, হিসিয়ে ওঠে। আমার অনুভূতি এতটা সস্তা না কৌশিক তালুকদার যে চার তার উপর পচে গলে পড়বে। ওকে ফাইন, তোমার অনুভূতির একটা টেস্ট হয়ে যাক। কি বলো বেবি গার্ল? আমিও দেখি তোমার ফিলিংস কতটা স্ট্রং। ত্রিধার ভ্রুযুগল কুঁচকে আসে। কি টেস্ট? কৌশিক অধর উঁচিয়ে বাঁকা হাসে। নিচে ইশারা করে বলে, I'll just stand here for 2 minutes with my pants off. Then your feelings. কৌশিককে আর কিছু বলতে দেয় না ত্রিধা। 2 হাত উঠিয়ে কান চেপে ধরে চিল্লিয়ে ওঠে, কৌশিক থামুন আপনি। আপনার ওই নির্লজ্জ কাজ আপনার গার্লফ্রেন্ডের কাছে যেয়ে করুন। শার্লিন এমনিতেও আপনার অপেক্ষায়। নিষিদ্ধ জিনিসগুলোতে আমি অনেক বেশি ইন্টারেস্টেড বেবি গার্ল। কথা শেষ করে প্যান্টের চেনের হাত দিতে নিলে আটকে ওঠে ত্রিধা। আপনি একটা অভদ্র কৌশিকা, আই হেট ইউ। কথা শেষ করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। এই ছেলেকে বিশ্বাস নেই। ত্রিধা যেতেই কৌশিক উচ্চস্বরে শরীর দুলিয়ে হেসে ওঠে। হাসির দাপটে বুক কাঁপছে। পুরাই তার ছাড়া বেটি। মেয়েটাকে জ্বালাতে কৌশিকের ভীষণ রকমের ভালো লাগে। ওই ভয়ার্থ চোখ, কাপা কাপা কণ্ঠস্বর, শুকনো মুখ কৌশিকের মনে অন্যরকম প্রশান্তি এনে দেয়। পেঁচা ডাকা মধ্যরাত, ঘড়ির কাঁটা 1টা পেরিয়েছে। মামুন তালুকদার জায়ানের সাথে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে এসেছে। জায়ান বলেছে 20 জন মেয়ে মামুন তালুকদারের হাতে তুলে দেবে এই জঙ্গলের মাছ থেকে। কিন্তু 5 মিনিট হতে চলল, তেমন কিছুই মামুন তালুকদারের নজরে আসছে না। উনি জিজ্ঞাসা করলেন, মেয়েগুলো কোথায় জায়ান? আসছে স্যার, আর মাত্র 5 মিনিট ওয়েট করুন, শীঘ্রই আপনার অপেক্ষা শেষ হবে। আপনি তো আমাকে বিশ্বাস করেন তাই না স্যার? মামুন তালুকদার ফ্যাস ফ্যাস শব্দ তুলে হাসেন। আরে বেটা, নিজের থেকেও বেশি। ঠিক 5 মিনিটের মাথায় পরপর 2টে গাড়ি এসে থামে। মামুন তালুকদার হেসে সেদিকে তাকাতেই চমকিয়ে ওঠেন। প্রথম গাড়ি থেকে রিদিতকে নামতে দেখে জায়ানের দিকে তাকান। ছেলেটা হাসছে। চোখ দুটোতে অবিশ্বাস্যতা এসে জড়ো হয়। শেষ পর্যন্ত কাছের মানুষের থেকে প্রতারিত হতে হবে উনি কোশমিন কালেও ভাবেননি। প্রথম গাড়ি থেকে পরপর মেহেরিমা আর অবনীশেখ নেমে আসেন। দ্বিতীয় গাড়ি থেকে আয়াস আর আরিফ চৌধুরী নেমে দাঁড়ান। সব ঠিক ছিল, কিন্তু সবার শেষে নিজের একমাত্র মেয়েকে নামতে দেখে হতভম্ব হয়ে যান মামুন তালুকদার। কথা বলতেও যেন ভুলে যান। কাপা কাপা গলায় আরিশার উদ্দেশ্যে বলেন, মামুনি তুমি এখানে? অবাক হলে পাপা, তোমার পাপের ইতি টানতে আসছি। তার ছেলের সুর কথায় মামুন তালুকদারের কাছে সবটা এক নিমেষেই কেমন যেন অদ্ভুত ঠেকলো। মুখ ফুটে কিছু উচ্চারণ করতে নিলেই একটা চাকু এসে মুখ দিয়ে গলনালিতে গেঁথে যায়। গলা ধরে ওখানেই বসে পড়েন মামুন তালুকদার। চাকুটা নিক্ষেপ করেছেন অবনীশেখ। মেহেরিমাকে ইশারা করতে একটা ছোট্ট কুড়াল হাতে সামনে অগ্রসর হয় মেয়েটা। আরিশা কেঁপে ওঠে, আয়াসের হাত খামচে ধরে। আয়াস পাশ ফিরে চায়, নিজের সাথে আগলিয়ে নেয় আরিশাকে। মেহেরিমা মামুন তালুকদারের সম্মুখে দাঁড়িয়ে হিসিয়ে বলে, আজ তোর সামনে মেহরিমা নয়, অতীশ শেখ দাঁড়িয়ে আছে। একজন অতীশ শেখ নয়, শত অতীশ আজ এখানে উপস্থিত, যাদেরকে পশুর মতো খুবলে খেয়েছিলি তুই। সবাই আজ তোর করুণ মৃত্যুতে মেহরিমাকে
বাহবা দেবে, প্রত্যেকের আত্মার শান্তি মিলবে আজ। কথা শেষ করে একদম অন্ডকোষ বরাবর প্রথম কোপটা দেয়। মামুন তালুকদার গলাকাটা প্রাণীর মতো ছটফটিয়ে ওঠে, মুখ দিয়ে অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ বের হয়। পরপরই আরো বার কয়েক কোপ দেয় ওখানে। পর মুহূর্তে এক কোপে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। মাথাটা উড়ে যেয়ে শুকনো পাতার উপর শব্দ করে পড়ে। অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠে আরিশা, পাপা। মেহেরিমা থামে, ঘাড় ঘুরিয়ে আরিশার দিকে চায়। মেয়েটার শরীরে শুভ্র রঙের শাড়ি জড়িয়েছে, শাড়ি জুড়ে তাজা রক্তের মেলা বসেছে, মুখবায়বে রক্তের ফোঁটা দৃশ্যমান, দাঁতেও লেগেছে। সেই মুখেই মুস্কি হাসে মেয়েটা, বড় ভয়ঙ্কর দেখায় সেই হাসি। মেহেরিমার এমন রূপে সবার আখিজোড়া কপালে উঠেছে ইতিমধ্যে। চোখে এক অন্যরকম অবিশ্বাস্যতা বিরাজ করছে। এ যেন সম্পূর্ণ নতুন এক মেহেরিমা। তাজা লাল রক্ত সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়েছে। সামনে সত্যি মেহেরিমা নয়, যেন কোনো অশরীরী নিজের রূপ প্রদর্শন করছে। সবচেয়ে বেশি চমকেছে হৃদিত। অ্যানাবেলার এই তেজি নারী রূপ মন গহীনে কেমন সুখ সুখ দোলা দেয়। মেহেরিমা দৃষ্টি ঘুরিয়ে নেয়, একটু থেমে পুনরায় কোপাতে শুরু করে। শরীরের সবটুকু শক্তি দিয়ে কুপিয়ে মামুন তালুকদারের দেহখানা শত টুকরোতে পরিণত করে। বুক চিরে কলিজাটা টেনে বের করে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। অন্ডকোষ টুকরো টুকরো করেও থামে না। অবস্থা বেগতিক দেখে হৃদি দ্রুত সামনে এগিয়ে আসে, মেহেরিমাকে জোরপূর্বক থামায়। অ্যানাবেলা স্টপ, অনেক হয়েছে। আই থিঙ্ক তুই এতক্ষণে আত্মতৃপ্তি পেয়েছিস, এবার থেমে যা। মেহেরিমা হৃদিতের বুকের উপর শরীরের ভাঁজ ছেড়ে দেয়, হাত থেকে কোড়ালটা পড়ে যায়, ডুকরে কেঁদে ওঠে। আমার অবুঝ খালামণিকে বাঁচতে দেননি, আমার অবুঝ খালামণিকে বাঁচতে দেয়নি এই নরপশুচা। মেরেছি, বেশ করেছি। মেয়েটা যেন নিজের মাঝে নেই। তুই পারফেক্ট কাজ করেছিস, জান তুই ঠিক নেই, বাসায় চল। মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয় হৃদিত, ওখানে জ্ঞান হারায় মেয়েটা। ভাইয়া আমি মাকে নিয়ে যাচ্ছি, তোমরা ওনার ব্যবস্থা করে এসো। সাবধানে যাস, প্রমারলি মেহুর টেক কেয়ার করিস, মেয়েটা বেশ স্ট্রেস নিয়ে ফেলেছে। আয়েশার কথায় হৃদিত মাথা নেড়ে ওদের নিয়ে গাড়িতে উঠে দ্রুত ওখান থেকে প্রস্থান করে। আরিশা দৌড়ে যেয়ে মামুন তালুকদারের শরীরের টুকরোগুলোর সামনে বসে, হাত দিয়ে আলগোছে ছুঁয়ে দেয়। টুকরে কেঁদে ওঠে মেয়েটা। পাপা, আমার পাপা, ভালোবাসি পাপা, শুনছো তুমি? তোমার মামুনি তোমায় ভালোবাসে পাপা। তুমি এমন কেন হলে পাপা? তোমার পাপ তোমাকে আমার থেকে কেড়ে নিল পাপা। আমি আজ থেকে এতিম পাপা, পৃথিবীতে আমার সব থেকে কিছুই রইল না। ও পাপা, আমি কার কাছে যাব এক টুকরো স্নেহ পেতে? কে ভালোবেসে আমার মাথায় হাত রাখবে? তোমার ভালোবাসা ছাড়া আমি যে নিঃস্ব পাপা। বাবাহীন ইয়াতিম নিঃস্ব মেয়েটা আরো কত শত বিলাপ করে বাবার শরীরের সে অংশটুকু বুকে জড়িয়ে কাঁদতে থাকে। সেই করুণ হৃদয় বিদারক কান্না জুড়ে জঙ্গলের পরিবেশ ক্রমশ ভারী হয়ে ওঠে। দূরের এক দল শিয়াল ক্ষুধার্ত গর্জন তোলে। আয়েশের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরিফ চৌধুরী এগিয়ে যেয়ে হাঁটু মুড়ে বসে আরিশার মাথায় হাত রাখেন। খাতে না মা, আমি আছি তো, আমাকে বাবার জায়গায় বসাতে পারবে না? আরিশা জাপটে জড়িয়ে ধরে আরিফ চৌধুরীকে, ওভাবেই কাঁদতে থাকে। আরিফ চৌধুরীর স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে দেন, মুখ ফুটে আর কিছুই বলতে পারেন না। নিজের কলিজার সমতুল্য বন্ধুকে হারিয়ে উনিও নিজেও ভালো নেই। এই জন্যই বোধহয় মানুষ বলে পাপ তার বাপকেও ছাড়ে না। আজকের পর এই মানুষটার চিহ্নটাও পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে। কয়েক যুগ পরে মানুষটাকে সবাই ভুলে যাবে, নামটাও হয়তো কারো মনে থাকবে না। তাহলে কিসের এত বড়াই? ক্ষমতার এখন কোথায় গেল সেই ক্ষমতা? আহা, মানুষ সব বুঝেও না বুঝার অভিনয় করে প্রতিনিয়ত। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলেই সব মূল্যহীন, এমনকি তুমি মানুষটাও। আরিশার চোখের সামনেই মামুন তালুকদারের শরীরের টুকরো টুকরো অংশগুলো আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেয় জায়ান। মেয়েটা নির্বাক হয়ে কেবল দেখেই যায়, কাঁদতেও যেন ভুলে গেছে। শুধু অভিলব্ধি করতে পারে আজ থেকে বাবা নামক বটগাছটা হারিয়ে ফেললো। আর কখনো পাপা বলে কাউকে ডাকা হবে না, কাউকে রাগ দেখানো হবে না, কারোর মুখ থেকে মামনি ডাক শোনা হবে না। খারাপ হোক, তবুও তো সে বাবা ছিল। তালুকদার মঞ্জিলের ছাদে পাশাপাশি দাঁড়ানো কৌশিক ও ঈশান। আজ দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট। কৌশিকের দৃষ্টি বাড়ির সামনের রাস্তায় নিবদ্ধ। ঈশান ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়, ছোট্ট করে ডাকে, স্যার। ভালো, শুনছি। দৃষ্টি অদূরে নিবিষ্ট রেখেই বলে কৌশিক, গতকালের ছেলেটা আপনার বাবার দলের ছিল। কৌশিক তার ছেলের হাসি হাসে। খাওয়ার মামুন তালুকদার। স্যার, বড় স্যার আজ জায়ানের সাথে জঙ্গলে গেছে। এই কথায় কৌশিকের বুড়োচোড়া কুঁচকে যায়, পর মুহূর্তেই তা শিথিল হয়ে আসে। আজই ওনার শেষ দিন। আপনি ওনাকে বাঁচাবেন না স্যার? প্রয়োজন দেখছি না স্যার, আপনার বাবাও নেই। অসহায় কণ্ঠে বলে ঈশান। কৌশিক এতক্ষণে পাশ ফিরে চায়। ভুল বললে বাবা নয়, শত্রু। আমার এই ছোট্ট জীবনটা গেল ওনাকে উপরে উঠাতে উঠাতে।
আমার কৌশিক তালুকদার থেকে মাফিয়া বস কৌশিক তালুকদার হয়ে ওঠা শুধুমাত্র মামুন তালুকদারের জন্য, আর আজ সে আমাকে মারতে লোক পাঠায়। হ্যাঁ, এত শত্রুতা আমার সাথে। ঈশান স্যারের কথা বলছে, অমনি মনটা অল্প স্বল্প খারাপ হয়। চারপাশ ঘেঁষে নিস্তব্ধতা ঘনিয়ে আসে। কিছুক্ষণ সময় পেরোয়। নীরবতা ভেঙে কৌশিক বলে, পার্সোনাল প্ল্যান ঠিক রাখো ঈশান, আজ ভোরে আমরা দেশ ছাড়ছি। এখানে থাকা আমাদের জন্য রিস্কি। বলেন কি স্যার, আমরা ফিরে যাব? জায়ানকে ধরবেন না? অবিশ্বাস্য স্বর ঈশানের। আপাতত না, জায়ানকে পরে দেখে নেওয়া যাবে, কিন্তু এখন এই দেশ থেকে যেতে হবে। এদেশের সীমানা পেরিয়ে গেলে আমার তীরসীমানায় আর কেউ আসতে পারবে না। স্যার, ম্যামের কি হবে? কৌশিক উল্টো ঘুরে হাঁটা ধরেছিল। ঈশানের এই প্রশ্নে পাজরা থেমে যায়। ভাবে অত্যল্প, আজ থেকে তোমার ম্যামের মুক্তি। স্যার, বিয়ে পবিত্র একটা বন্ধন, এভাবে শেষ হয় না। ছেলেটার কথায় কৌশিক মৃদু হাসে। সব বিয়ে পবিত্র হয় না ঈশান, দ্রুত কাজ সেরে ফেলো, হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। স্যার। ঈশান, জাস্ট স্টপ ইউর ফাকিং মাউথ। কৌশিক রেগে যেতে ঈশান চুপ হয়ে যায়। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর দিকে এক পলক দেখে গটগট পায়ে নিচে নেমে যায় কৌশিক। আজ প্রথমবারের মতো ত্রিধার জন্য ঈশানের ভীষণ খারাপ লাগা কাজ করে। মেয়েটার ভাগ্যই খারাপ। স্যার যদি একচিন্তে ভালোবেসেও থাকে তা কখনোই প্রকাশ করবে না, মরবে তবুও না। কারো কাছে মাথা নোয়াতে যে স্যার শেখেনি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে ছোটে। কৌশিক ঘরে এসে দেখে ত্রিধা লাইট জ্বালিয়েই বিছানায় ঘুমিয়ে আছে। পা একদিকে, মাথা আর একদিকে, সম্পূর্ণ বিছানা জুড়ে তার বিচরণ। শরীরের পোশাকের অবস্থা যাচ্ছে তাই। মেয়েটার বড় হলো না, নাচেতেও মুস্কি হাসে কৌশিক। দেয়াল ঘড়িতে একবার নজর বুলিয়ে নিজের কাজে লেগে পড়ে। মেয়েটা এতটাই কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে যে কিছুই টের পায় না। ত্রিধার ঘুম ভীষণ ভারী। পৃথিবী উল্টিয়ে গেলেও তার ঘুম ভাঙে না। আর এটা তো সামান্য ঠুকঠাক শব্দ। ঘড়িতে 4:20। কৌশিক পরিপূর্ণ রেডি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। ঘর জুড়ে দৃষ্টি ভাসমান হয়। মলিন হাসে ছেলেটা। এ প্রথমবার দেশ ছাড়তে ভীষণ মায়া লাগে। দেশদ্রোহী ছেলেটার হঠাৎ করেই যেন দেশের প্রতি মায়া জন্মেছে। লাগেছে হাতের রুমে থেকে বেরোতে নিয়েও থামে। ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে ঘুমান্ত ত্রিধার দিকে। বুকের মাঝে কেমন যেন ব্যথা অনুভূত হয়। কৌশিক পিছু ফিরে ওর দিকে এগিয়ে যায়। বেডসাইড বক্সের ড্রয়ার হাতড়ে একটা নোটপ্যাড আর পেন বের করে। ছোট্ট একটা চিরকুট লিখে বক্সের উপরে ত্রিধার ফোনের নিচে চাপা দিয়ে রাখে। কিছুক্ষণ একদৃষ্টে ত্রিধার ফুলো নিষ্পাপ মুখের দিকে চেয়ে থাকে। ঘাটা কিঞ্চিত নামিয়ে প্রথমবারের মতো কপালে অধর ছুঁয়ে দেয়। পরপরই ঠোঁটে আলতো করে চুমু খায়। মেয়েটা একটু নড়ে চড়ে উঠতে কৌশিক দূরে সরে আসে। বুক জুড়ে ব্যথাতুর দীর্ঘশ্বাস নির্গত হয়। আখি জোড়া ছলছল করে ওঠে। কৌশিক তালুকদার কাছে এও বুঝি হওয়া ছিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রেখে যায় এক হতভাগী নারীকে, যার একুলে ওকুলে কেউ রইল না, কেউ না। ত্রিধার ঘুম ভাঙে সকাল 8টা নাগাদ। ঘুমো ঘুমো চোখে মেয়েটা উঠে বসে দেওয়াল ঘড়িতে সময় দেখতে আটকে ওঠে। ইস, এত বেলা হয়ে গেছে। আজ ফজরের নামাজটা অবধি পড়া হলো না। কি মরার ঘুমে ধরেছিল। পরক্ষণে নিজের ফোনটা খোঁজে। বক্সের উপর থেকে ফোনটা তুলে নেয়। দৃষ্টি ঘুরিয়ে নিয়েও আবার তাকায়। চিরকুটের মতো কিছু একটা দেখতেই হাতে উঠিয়ে নেয়। চিরকুটটা আস্তে ধীরে খুলে চোখের সামনে মেলে ধরে। অমনি পুরো পৃথিবী যেন থমকে যায়। মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়ে। তখনই হন্তদন্ত পায়ে ঘরে প্রবেশ করেন ত্রিধার শাশুড়ি পাপিয়া তালুকদার। দিদাকে উঠে পড়তে দেখে শুকনো মুখে হড়বড়িয়ে বলেন, এই দিদুমা শুনেছ? মেহুর ওই যে একটা মামাতো ভাই আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, তৌসিফ। একটু আগে ওর লাশ মিলেছে তোমার বাবার বাড়ির ওই রাস্তায়। একটা চলন্ত গাড়ি বোধহয় শরীরটা একদম পিষে দিয়ে গেছে। ত্রিধা চমকে ওনার দিকে তাকায়। আর কিছু শ্রবণেন্দ্রিয় প্রবেশ করে না। চোখের সামনে সবকিছু ক্রমশ অন্ধকার হয়ে আসে। দিক বিদিক শূন্য অনুভূত হয়। বিছানায় ঢলে পড়ে মেয়েটা। নিঃশ্বাস থমকালো বোধহয়। গতরাত থেকে মেহেরিমা প্রচন্ড জ্বরের কবলে পড়েছে। ছোট্ট শরীরটা মেয়ে এসেছে। চোখ জোড়া খুলে তাকানোর অবস্থাই নেই। ফর্সা বদন লালচে হয়ে আছে। জ্বরের ঔষধ সেবন করাতে শরীরে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দৃশ্যমান। পরের শরীরটাও ঠিক হয়নি। নিজের বেঁচে থাকা শেষ সম্বল দুটোর এই অবস্থায় দিশেহারা হৃদিত। অবনী শেখ না থাকলে নির্ঘাত ছেলেটা পাগল হয়ে যেত। কাকে রেখে কাকে দেখবে? পরীর কান্না থামার নয়। অথচ রাতের পর মেহেরিমা বন্ধ নেট্র দুটো এখনো খুলে তাকায়নি। মাত্রা রিক্ত তাপমাত্রার দৌড়ুন একটু পর পর আখি জড়াবে পানি গড়িয়ে পড়ছে। পরীকে খাওয়ানো সহ সব কাজ অবনী শেখ নিজেই করছেন। আজ সকালে ডক্টর এসে পরীকে দেখে গেছে। অতটুকু বাচ্চা ঠান্ডা বুকে চেপে বসেছে। একটু বেলা হলেই আবার গ্যাস দিতে নিয়ে যেতে হবে। হৃদিতের ভীষণ কান্না পাচ্ছে। আল্লাহ বোধহয় এই ছোট্ট জীবনে একটু শান্তি দিবে না। হয়তো শান্তি নামক শব্দটা হৃদিতের জন্য নয়। কিছুক্ষণ আগেই তৌসিফের মৃত্যুর খবর এসে পৌঁছেছে বন্ধ ঘরের দৌড় গলায়।
অবনিশেখ ছোট্ট পরীকে কোলে নিয়ে থাম মেরে বসে আছে বিছানার এক পাশে। মানুষটা না কাঁদছে আর না কোনো কথা বলছে, পাথর বনে গেছে একদম। অপর পাশে মেহেরিমা ছোট্ট নরম ডান হাতটা ধরে ফ্লোরে বসে আছে হৃদিত, জলপটে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এই জীবন কেমন যেন দুর্বিষহ ঠেকছে, বেঁচে থাকাটাই কষ্ট হয়ে গেছে। নিঃশ্বাস নেওয়াটা যেন বিশাল দুর্বোধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। হন্তদন্ত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করেন আরিফ চৌধুরী, বলে, হৃদিত তৌসিফের লাশ গ্রামে নিয়ে যাওয়া প্রয়োজন, অবস্থা ভীষণ খারাপ। সিসিটিভি ফুটেজ চেক করে দেখো। দেখা গেছে ছেলেটা ড্রাঙ্ক অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল, তৎক্ষণাৎ একটা ট্রাক শরীরটা পিষে দিয়ে গেছে। মধ্যরাতের ঘটনা এটা। তৌসিফ গত 2 দিন আগে ঢাকাতে এসেছে, গতকাল দুপুরেই ডক্টর দেখিয়ে ভাঙা হাত দুটোর ব্যান্ডেজ খুলেছে। আর আজ ওনার চোখ জোড়া ছলছল করে ওঠে, আর কিছু বলতে পারেন না। বাবার কথা শুনেও হৃদিত কিছুক্ষণ চুপচাপ বসে রয়, পরক্ষণেই ছোট্ট করে বলে, এটা কাকতালীয় কোনো ঘটনা নয় বাবা, এটা পরিকল্পনা মাফিক করা একটা মার্ডার। অবনিশেখ চমকে হৃদিতের দিকে তাকায়। এই ধ্বংসাত্মক খেলায় শেষ পর্যন্ত তৌসিফকেও হারিয়ে বসলো। ছেলেটা তো ফুলের মতো পবিত্র ছিল, ওর দিকে কেন হাত বাড়ালো পশুগুলো? কি জবাব দিবেন সাইমা শেখকে? কোন মুখে দাঁড়াবেন ভাইয়ের সামনে? ওই অল্প বয়সের মেয়েটা এবার ছেলে হারানোর শোকে নির্ঘাত পাগল হবে, নয়তো দেশান্তরী হবে। অবনিশেখ ফুফিয়ে কেঁদে ওঠেন। কঠিন নারী সত্তাটা আজ যেন সহজেই ধসে পড়ে। বাবা ছেলে দুজনেই কিঞ্চিত চমকায়। মেহেরিমা জেগেই আছে, কেবলমাত্র জ্বরের তোপে পড়ে লোচনদায় মেলে তাকাতে ব্যর্থ। তৌসিফের মৃত্যুর খবর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতে মেয়েটা নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে আস্তে ধীরে নেত্রযুগল খুলে তাকায়। চোখ দিয়ে বাড়িধারা নেমেছে ইতিমধ্যে। নিজেই ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না, ডুকরে কেঁদে ওঠে। আস্ফুত স্বরে আওড়ায়, আমার নিষ্পাপ ভাই। অকস্মাৎ মেহেরিমা জেগে ওঠাতে উপস্থিত সবাই ভড়কে। হৃদিত দ্রুত উঠে দাঁড়িয়ে মেহেরিমাকে ধরে। মেহেরিমার কি হয় কে জানে, এক ধাক্কায় হৃদিতকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এটার জন্য হৃদিত একদমই প্রস্তুত ছিল না, যার দরুন কয়েক কদম পিছিয়ে যায়। মেহেরিমা ঐশ্বর নিয়ে কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এলোমেলো পদযুগলে দৌড়ে দরজার দিকে যায়। দরজা পর্যন্ত পৌঁছাতেই মাথাটা চক্কর দিয়ে ওঠে, পৃথিবী ঘুরতে থাকে, তবুও থামে না। কেবলমাত্র দরজাটা ধরে কয়েক সেকেন্ড দাঁড়ায়। কাঁদতে কাঁদতে ছোট মেয়েটা কি করুণ সে ভাঙ্গা গলার কান্নার সুর। মেহেরিমার এখনো কর্মকাণ্ডে উপস্থিত আরিফ চৌধুরী অবনিশেখ হতবাক হয়ে পড়েছেন। হৃদিত ততক্ষণে মেহেরিমার পেছনে ছুটেছে। হ্যাঁ হাসতে, এভাবে দৌড়ে যাস না, পড়ে যে ব্যথা পাবি, তুই ঠিক নেই। কে শোনে কার কথা? হৃদিতের কথাগুলো বোধহয় মেহেরিমার কান অবধিও পৌঁছায় না। ঘটনাস্থলে শখানেক মানুষের জটলা বেঁধেছে, প্রকৃতিতেও শোকের ছায়া ছড়িয়েছে। মেয়েলি কান্নার শব্দ শ্রবণেন্দ্রিয়ে ঝঙ্কার তুলতে সবাই সরে দাঁড়ায়। মেহেরিমা দৌড়ে সেদিকে যায়। একটা নির্দিষ্ট জায়গা অবধি পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছি, ওর পাশে কেউ যেতে পারবে না। মেহেরিমা সে বেষ্টনীর সম্মুখে চেয়ে ধপ করে রাস্তায় বসে পড়ে। তৌসিফের থেতলে যাওয়া লাশটা দেখা যাচ্ছে। ক্ষতবিক্ষত শরীরটার উপর শুভ্র রঙা কাপড় দিয়ে রাখা, যা লাল রক্তে স্নাত। এই মরণ ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে কেঁদে ওঠে মেহেরিমা। সেভাবেই রাস্তার সাথে হাত দুটো দিয়ে আঘাত করে কাঁদতে থাকে। পুলিশ কর্মকর্তারা সহ সবাই ছলছল চোখে সেই কান্না দেখে। মেয়েটা জ্বরের ঘরে অস্পষ্ট বিলাপ করে চলেছে, যা ঠিকমতো বোঝা যায় না। আমার ভাই, আমার নিষ্পাপ ভাই, তোমাকে ওরা বাঁচতে দিল না, আমি ওদের ছাড়বো না। তোমার দাফনের আগে ওদের দাফন করব আমি। হৃদিত এগিয়ে এসে মেয়েটাকে পেছন থেকে ধরে রাখে। হৃদিতের বুকে মাথা রেখে কাঁদে মেয়েটা, হাত দুটো রক্তাক্ত। হৃদিতের বুকে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। সব ক্রমশ শয্যাতীত হয়ে উঠছে। মেয়েটার কান্না সেই হৃদয় বিদারক সুরে পরিবেশ ক্রমশ ভারী হয়ে ওঠে। আশার হয়ে আসা শরীর নিয়ে অদূরেই দাঁড়িয়ে আছেন অবনিশেখ। মানসপটে ভাসমান ছোট্ট তৌসিফের স্মৃতি। সবার প্রথমে ছোট্ট তৌসিফকে কোলে নিয়েছিলেন অবনিশেখ নিজেই। একদম লাল টমেটোর মতো হয়ে জন্মেছিল বাচ্চাটা। দেখলে আদর দিতে মন চাইতো। মনের বড় নেওয়াটা ছিল ছেলেটা। এই তো সেদিন হাফ প্যান্টও পরে ওঠান জুড়ে দৌড়ে বেড়াতো, মনি মনি ডেকে মুখে ফেনা তুলে ফেলতো। সময় বুঝি এত দ্রুত চলে যায়। এতটা বড় কবে হয়ে গেল ছেলেটা? আজ সে মনিকে ছেড়ে চলে যাচ্ছে দূরে, বহু দূরে। চাইলেও সেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব না। সব সম্পর্কের বাঁধন আজ ফিকে হয়ে পড়েছে। অবনিশেখের গালবে পানি গড়িয়ে পড়ে। আসলে এই পৃথিবী নিষ্পাপ ফুলেদের জন্য নয়। ধীর পায়ে হেঁটে ঘটনাস্থলে এসে থামে ত্রিধা। মেয়েটা হাঁটার শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে কোনো অশরীরী ক্রমশ শক্তি শুষে নিচ্ছে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। হৃৎপিণ্ডটা তীব্র যন্ত্রণায় জর্জরিত। প্রতি নিঃশ্বাসে বুকটা ব্যথায় পিষ্ট হচ্ছে। তখন জ্ঞান হারিয়েছিল মেয়েটা। 1 ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরতে সেই অবস্থাতেই ছুটে এসেছে ঘটনাস্থলে। পায়ে একজোড়া স্লিপার অবধি নেই। হদূরে দাঁড়িয়ে তৌসিফের লাশের আবছা একাংশ দেখতেই পুনরায় মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলে আয়াসে সে দোকান ধরে। ভাইয়ের বুকে হেলে পড়ে তিথা। সময় নিয়ে নিজেকে সামলায়,
ম্লান হাসে। ভাইয়া, ও ভাইয়া, ও ওভাবে ঘুমিয়ে আছে কেন? ওকে তো ত্রিধা ঠকিয়েছে। ও ত্রিধাকে শাস্তি দেবে না, টাকার পাহাড় করবে না, কথা দিয়েছিল তো। ও সব সত্যি না জেনে এই পৃথিবী ছেড়ে যেতে পারে না। আমি যে পাপের জীবন বইতে পারবো না। ওকে বলো ভাইয়া, ত্রিধারা বিশ্বাসঘাতক হয় না, ত্রিধারা ভাগ্যের কাছে হেরে যায়। পর মুহূর্তে হাউমাউ করে কেঁদে ওঠে মেয়েটা। সেই কান্নায় প্রকৃতি গোমট রূপ ধারণ করে। কেমন অদ্ভুত এক যাতনা ছড়িয়ে পড়ে প্রকৃতি জুড়ে। হ্যাঁ, সে রাখি জোড়ায় জলেরা হানা দেয়। ত্রিধাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ভাইয়ের বুকে স্থান পেতেই মেয়েটার কান্নার বেগ ক্রমশ বাড়ে। তৌসিফ বলেছিল ত্রিধা যেন আর কোনোদিন ওর সামনে না যায়। মেয়েটা তো তৌসিফের বলা কথা রেখেছে, তবে কেন ফাঁকি দিল ছেলেটা? নিজের দেয়া কথা কেন রাখলো না? ত্রিধাকে কেন ঠকালো? আসল বিশ্বাসঘাতক তো তৌসিফ নিজেই। তৌসিফ বেঁচে থাকলে ত্রিধার কান্নায় এতক্ষণে নির্ঘাত প্রশ্ন করত, কটকটি রানী, তুমি কাঁদতে পারো? ত্রিধা ওখানেই বসে পড়ে, হাত পা ছড়ায় ছিটায় কাঁদতে থাকে। তবুও বুক ব্যথা কমে না। এই যাতনা যে এত সহজে কমান নয়, আমৃত্যু বয়ে বেড়াতে হবে। মুহূর্তেই ঘটনাস্থলে কানাঘুষা শুরু হয়। তালুকদার বাড়ির বউ সামান্য এক ছেলের জন্য কান্না করছে। কাহিনী কি নিশ্চয়ই অন্য কাহিনী? ভেতরে ঘাপলা আছে। এসপি ইভান মির্জা ভুরুজোড়া কুচকে ত্রিধার দিকে চেয়ে আছে, হয়তো কোনো কিছুর হিসাব করছে। পাশে মলিন মুখে দাঁড়ানো অমিত সাহা। অবনী শেখের বুকে ব্যথারা কিলবিল করে ওঠে। ছেলেটা মনের মাঝে কতটা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল, অথচ একটাবারও জানতে পারল না অপর পাশের মানুষটা ভাগ্যের কাছে হেরে গেছে। তৌসিফকে ঠকায়নি। ত্রিধারা কখনো তৌসিফদের ঠকায় না, মন গহীনে আজীবন যত্নে তুলে রাখে। ত্রিধারা কেবল নিজেদের ভালো থাকাটা বিসর্জন দেয়, ভালোবাসা নয়। দিনের শেষ প্রহর, ঘড়ির কাঁটা স্থান পেয়েছে 3টার ঘরে। কিছুক্ষণ আগেই তৌসিফের জানাজা সম্পন্ন হয়েছে। কোনো প্রকার পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি। এমনিতেই লাশের অবস্থা খারাপ, ওর মধ্যে আর কি কাটাছেড়া করবে? এক পবিত্র আত্মাকে মাটির নিচে শুয়ে রেখে দলে দলে সবাই ফিরছে। সাইমা শেখ এই নিয়ে কয়েকবার জ্ঞান হারিয়েছেন। এবার আধা ঘন্টা হতে চলল, অথচ ওনার জ্ঞান আর ফিরছে না। সবার টেনশন তিত্তির করে বেড়ে চলেছে। দ্রুত ঢাকাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল হয়েছে সকলে। গ্রামের স্বনামধন্য ডক্টরেরা হাল ছেড়ে দিয়েছেন। মেহেরিমা অর্ধচেতন অবস্থায় আছে, অবস্থা তেমন ভালো না, জ্বর বেড়েছে। ওকে গ্রামে নিয়ে আসতে না চাইলেও এক প্রকার জ্বর করে এসেছে। ত্রিধা আসেনি, ইচ্ছা ছিল কি না কে জানে। ঘটনাস্থলে পুনরায় জ্ঞান হারিয়ে বসেছিল মেয়েটা। আপাতত হসপিটালে অ্যাডমিট আছে। পরিয়ে আয়েশা চৌধুরী কোলে রয়েছে। ছোট পরির সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে। ওই অসুস্থ একটুখানি শরীর নিয়ে মাকে ছাড়া থাকতে হচ্ছে। মুখ ফুটে কিছু বলতেও পারছে না, এতে যেন পরির কান্না বাড়ছে। সবাই অপারগ, সিচুয়েশনটাই খারাপ, কারোর কিছুই করার নেই। হৃদিত মাটি দিয়ে ফিরতেই অবনী শেখ চঞ্চল পায়ে সামনে এগিয়ে যান। বাবা, আমাদের দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। সাইমার অবস্থা ভালো না। আচ্ছা মা, আমি গাড়ি বের করতে বলছি। যারা যারা যাবেন তারা দ্রুত রেডি হয়ে নিন। মেহু, মাহিরা কি করছে মা? মেহু শুয়ে আছে। আমার মেয়েটা একদম ভালো নেই বাবা। আর পরি আয়েশা আপার কাছে রয়েছে, ভীষণ কান্না করছে। তোমার কাছে রাখো ওকে। আর তোমাদের পরিবারের সবাই যাবে ঢাকাতে। আচ্ছা মা। হৃদিত ওখান থেকে প্রস্থান করে অবনী শেখ দ্রুত ঘরের দিকে হাঁটা ধরেন। রাত 9টা। আজ যেন বিপদ চারিদিক থেকে জেঁকে ধরেছে। এত বছরে পাপ বোধহয় এবার একবারে সবার ঘাড় মটকাতে উঠে পড়ে লেগেছে। আধ ঘন্টা আগে তালুকদার মঞ্জিলের পাশাপাশি 2টা কক্ষ থেকে আয়রা চৌধুরী ও আব্রাহাম তালুকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ পর্যবেক্ষণ করে জানা গেছে সম্ভবত শেষ রাতের দিকে নয়তো সকালের দিকে এমনটা ঘটেছে। রহস্যের বীজ বুনেছে সকলের মনে। হঠাৎ করে দুটো মানুষ গলায় ফাঁস কেন দেবে? তার উপর কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিছু নেই। অপরদিকে কৌশিক তালুকদার ও তার বাবা মামুন তালুকদার নিখোঁজ। রহস্যের গন্ধটাও ওদিক থেকে আসছে। সন্ধ্যার তীর ঘুরে ঘুরে বারবার ওদিকেই যাচ্ছে। ত্রিধার জন্য সেই সকাল থেকে হসপিটালে ছিলেন পাপিয়া তালুকদার। সন্ধ্যার দিকে বাসায় এসে কাউকে না পেয়ে আব্রাহাম তালুকদারের ঘরের দিকে অগ্রসর হন। দরজা খুলে আয়রা চৌধুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে উনি চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তোলেন। গার্ড সহ সবাই ছুটে আসে। পরপরই পাশের ঘর থেকে আব্রাহাম তালুকদারের লাশ উদ্ধার করা হয়। ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজের সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। দুজন হাসি খুশি মুখেই মধ্যরাতে দোতলায় উঠেছেন। পার্সোনাল রুমে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টা ঠিক খোলসা করতে পারছে না কেউ। এসপি ইভান মির্জার মস্তিষ্ক বিক্ষিপ্ত। সব যেন হঠাৎ করে ঘেটে ঘ হয়ে গেছে। কোথাকার জল গড়িয়ে এই কোথায় এসে থেমেছে। মাঝ সমুদ্রে আটকে পড়েছে যেন। কোনো কুলকুনারা করতে পারছে না। সাইমা শেখের কাছে ওনার হাজবেন্ড এবং তাবান আছে।
ত্রিধার কাছে আয়েশা চৌধুরী আছেন। একমাত্র মেয়ের জন্য ওনার অবস্থাও করুন। একই হসপিটালের আলাদা কেবিনে আছে দুজনে। সাইমা শেখের অবস্থা ভালো না, জ্ঞান ফিরলেই অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ছেন। আমার আব্বা, আমার আব্বা। জপে কিছুক্ষণ পরেই জ্ঞান হারিয়ে বসছেন। আপাতত ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। অপরদিকে ত্রিধার স্যালাইন চলছে। একটা শেষ হয়েছে আর একটা শেষ হওয়ার পথে। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, কেঁদে কেঁদে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। ইচ্ছা থাকলেও মেয়েকে রেখে তালুকদার মঞ্জিলে যেতে পারছেন না আয়েশা চৌধুরী। অন্যরা সবাই ওখানেই আছে। মেহেরিমা জ্বরের ঘরে পৃথিবী ভুলতে বসেছে। দিন দুনিয়ার কিছুই খেয়াল নেই। ওকে হসপিটালে অ্যাডমিট করতে যেও করেনি হৃদিত, বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। অ্যানাবেলাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় না, সবসময় নিজের কাছে চোখে চোখে রাখছে। ডক্টর এসে 8টা নাগাদ স্যালাইন দিয়ে গেছে। অতিরিক্ত দুর্বল মেহেরিমা, শীর্ণ দেহখানা। ওর কাছে নাচ সহ তাইফ আছে। পরিও ভালো নেই। সারাদিনের ধকলে ছোট্ট পরির যত্নের বড় ত্রুটি হয়ে গেছে। কুটি শরীরখানা অত্যধিক তাপমাত্রায় বারবার কেঁপে উঠছে। আজ হৃদিতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। মনে হচ্ছে আর 10টা হাত পা থাকলে ভালো হতো। হঠাৎ করেই জীবনটা কেমনটা যেন অদ্ভুত হয়ে উঠেছে, নতুন মোড় নিয়েছে। সবার ধ্বংসের পালা শেষ, পাপও শেষ। এবার বোধহয় হৃদিতের পালা। তাই জীবন এমন রং দেখিয়ে চলেছে প্রতিনিয়ত। নিজের জানটাকে ওই অর্ধপরিচিত নার্স আর তাইফের হাতে তুলে দিয়ে পরি আর অবনী শেখকে নিয়ে হসপিটালে ছুটেছে। আজ এই মুহূর্তে জীবনের কাছে পরাজিত এক সৈনিক হৃদিত। রাত 10টা। তালুকদার মঞ্জিলের সামনে দাঁড়ানো হৃদিত অবনী শেখ বাসায় ফেরার পথেই এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছে। দুজনের দৃষ্টি নিবদ্ধ ড্রয়িং রুমে, যেখানে পাপিয়া তালুকদার আহাজারি করে কেঁদে চলেছেন। আব্রাহাম তালুকদারকে ছোট ভাইয়ের মতো লালন পালন করে বড় করেছেন উনি। যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলেন তখন আব্রাহাম তালুকদারের বয়স মাত্র 18। বাবা মাহীন আব্রাহাম তালুকদারকে সবসময় বড় বোনের মতো যত্ন স্নেহ করেছেন। মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছেন। আয়রা চৌধুরীকে কখনো জায়ের চোখে দেখেননি। সবসময় ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছেন। আর আজ হঠাৎ করে কি হয়ে গেল? ওনাকে ঘিরে চারপাশে সকলের উপস্থিতি দৃশ্যমান। আয়েশার সাথে কথা কাটাকাটি করে জোরপূর্বক লাশ দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে একদিন ব্যতীত বেশি রাখতে পারবে না। কে মারতে পারে? অবনী শেখ সামনে দৃষ্টি রেখে প্রশ্ন ছড়েন হৃদিত মলিন হাসে। যে মেরেছে সে হয়তো কিঞ্চিত নিজের পাপের বোঝা কমাতে চায়। এতগুলো জীবন নষ্ট করে দুটো পাপ মুছলেই পাপের বোঝা হালকা হয়ে যায়। ভালোবাসার কাছে মানুষ অসহায় মা। তুমিও কি অসহায়? হৃদিত এতক্ষণে ঘাড় ঘুরিয়ে চায়, হেসে দেয়। ভালোবাসার কাছে আমি অসহায় না, ভালোবাসাই আমার কাছে অসহায়। আমি চাইলেও আমার ভালোবাসার জন্য কিছুই করতে পারি না। ওদের দুজনের কথার মাঝে ওখানে উপস্থিত হয় শ্রেয়া চৌধুরী। অধরে কুটিল হাসি লেপ্টে আছে। এত এত কাছের মানুষের মৃত্যুও যেন ওনার হৃদয় স্পর্শ করতে পারেনি। নিজের সহকর্মীদের মৃত্যুতেও দিব্যি হেসে চলেছেন। হেরে গেলেন অবনী শেখ, আমার সাথে আপনি কখনোই পারবেন না। শ্রেয়া চৌধুরীর কথায় অবনী শেখ মুস্কি হাসেন। মানুষের মৃত্যু অনিবার্য। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ প্রদত্ত নিয়ম এটা। শুধুমাত্র তফাৎ এখানে যে এক একজনের মৃত্যুর সময়টা আলাদা, ব্যাস এতটুকুই। তবে এই যে দেখুন, আমার তো সবাই আছে, জীবিত সকলে আমার পাশে আছে। কিন্তু আপনি আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন, কেউ নেই। এমনকি যার জন্য আপনি আপনার এই পাপের জীবন বয়ে বেড়াচ্ছেন, সেই মানুষটা এখন অবধি অবনী শেখে আসক্ত। হেরে যেও জিতেছি আমি। অবনী শেখ কখনো হারতে শিখেনি। জায়গা মতো তীর ছুঁড়ে চুপ রয় অবনী শেখ। তৎকথন শ্রেয়া চৌধুরীর মুখের আদল বদলে যায়। হাস্যোজ্জ্বল আননে অমাবস্যা নামে। হৃদিতের দিকে তাকায়। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েই থাকেন। ওনার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান, অথচ আজ ওনাকেই চেনে না। এটা কি মা হিসেবে চরম ব্যর্থতা? আমি জিততে চেয়েছিলাম না, যাও আজকে তোমাকে জিতিয়ে দিলাম হৃদিত। শুধুমাত্র অনুরোধ, আমার বুকে বুলেট ছোঁয়ার আগে একবার আমাকে মা বলে ডেকো। শ্রেয়া চৌধুরীর এহেন কথায় হৃদিত ঈষৎ চমকায়। ভুরুদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হয়। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকে। সহসা হৃদির ফোনটা বেজে ওঠে। তাইফ ফোন করেছে। হৃদিত দ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে তাইফের ক্রন্দনরত স্বর। ভাইয়া, বাড়িতে আগুন লেগেছে। ভাবি দোতলায় আটকা পড়েছে। পুরো নিচতলায় আগুন ছড়িয়েছে। দোতলায় ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে। ভাবি গভীর ঘুমে আচ্ছন্ন। ভাইয়া, কি করব বুঝতে পারছি না আমি। ও ভাইয়া, তুমি কিছু করো। ভাবির কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই হৃদিতের মাথায় আকাশ ভেঙে পড়ে। হাতে থাকা ফোনটা সশব্দে মাটিতে পড়ে যায়। এক নিমেষেই পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায় ছেলেটার। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। দু চোখের পল্লবে মেহেরিমার নিষ্পাপ মুখটা ভেসে ওঠে। চারপাশ থেকে ভেসে আসে মেহেরিমার হাসির গুঞ্জন। ভাসমান হয় সেই চিরচেনা ডাক, আমার পরীর বাবা। হৃদিতের আখি জোড়া ভেদ করে অশ্রু গড়িয়ে পড়ে। জীবনটা বোধহয় এখানেই থমকে গেল। শ্রেয়া চৌধুরীর দিকে তাকাতেই হাসি খুশি একটা আনন্দ চক্ষে গোচর হয়। জন্মদাত্রী মায়ের এমন কর্মকাণ্ডে হৃদিত যেন কথা বলতেও ভুলে যায়। কেবলমাত্র ছোট্ট করে বলে, আমাকে এভাবে না মেরে একেবারে বুকে ছুরি চালিয়ে দিতেন শ্রেয়া চৌধুরী। আপনার হিসেব তোলা রইল, আমাদের আবার দেখা হবে। পরপর গাড়ির দিকে ছুটে যায়। মিনিটের ব্যবধানে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে আঙ্গিনা ত্যাগ করে। ঘটনা ততক্ষণে শহর জুড়ে ছড়িয়েছে। তালুকদার মঞ্চনে অবিস্থণ্ডত আয়াস, আরিফ চৌধুরী, আজাদ চৌধুরী সহ সকলে এস মঞ্জিলের উদ্দেশ্যে ছুটেছে। ফায়ার সার্ভিসও পৌঁছে গেছে, কিন্তু মেহেরিমাকে উদ্ধার করতে ব্যর্থ। সবার কানাঘোষা থেকে ঘটনা শুনতে ওখানেই শরীরে ভার ছেড়ে বসে পড়েন অবনীশেখ। আজ যেন ওনার পুরো পৃথিবী এক নিমেষেই ধ্বংস হয়ে গেল। কোলে থাকা ছোট্ট ঘুমান্ত নিষ্পাপ পরীর দিকে তাকান। আমার পরী, আমার আপুমণি, তুমি এই পরিবারের কেন আসলে? তোমার নানুমণি তোমাকে একটা সুন্দর জীবন দিতে ব্যর্থ হলো। তোমার নানুমণি নিজের হার স্বীকার করে নিয়েছে পরী। তুমি ক্ষমা করো তোমার নানুমণিকে। সে ভীষণ ভীষণ খারাপ। কথা শেষ করেই পরীকে নিজের বুকে আঁকড়ে ধরেন। এই প্রথমবারের মতো শব্দ করে কাঁদেন অবনীশেখ। চিৎকার করে কাঁদতে থাকেন। তবুও বুঝি মা নামক নারীর এক বুক হাহাকার কমে আজ কঠিন নারী সত্তাটা মা নামক সত্তার কাছে হেরে যায়। যার ভালোর জন্য নিজের জীবনের সবটা বিসর্জন দিল, আজ তাকেই হারাতে বসেছেন। উপস্থিত সকলে অবনীশেখের এই নতুন রূপে হতভম্ব হয়ে পড়ে। আরিশা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নিজের সাথে ওনাকে জড়িয়ে নেন। আতিয়া চৌধুরী দ্রুত পায়ে এসে পরীকে নিজের কাছে নিয়ে নেন। মানুষটা বোধহয় এই ছোট্ট জীবনে নিজের ভালো থাকা, নিজের সবটা খুইয়ে বসলো। এক মায়ের আহাজারিতে যামিনী রাধার ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। অক্সিজেনের পরিবর্তে বিষ ছড়িয়ে পড়ে সর্বক্ষানে। প্রতি নিঃশ্বাসে বুক জ্বালা করে। অদূরে দাঁড়ানো শ্রেয়া চৌধুরী ওই কান্নার হৃদয় ভেদী সুরে নিজের জীবনের সবটুকু সুখ খুঁজে পায়। এবার মরলেও শান্তির সাথে মরতে পারবেন। ভেনেজুয়েলার গহীন অরণ্যের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কৌশিকের মাফিয়া ম্যানশন। অন্ধকারের চাদরে মরানো বদ্ধ ঘরের পরিবেশ। দেওয়াল জুড়ে বড় টিভি দৃশ্যমান, যেটা আপাতত ল্যাপটপের সাথে কানেক্টেড। টিভির স্ক্রিনে আজকে সকালে ত্রিধার কান্নার ভিডিও চলমান। কৌশিক টিভির সম্মুখে সোফায় বসা, হাতে ড্রিঙ্কসের গ্লাস, পাশে ঈশান উপস্থিত। রক্তচক্ষু নিয়ে এক দৃষ্টিতে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে কৌশিক। মণিজোড়া জল করছে। গ্লাসটা শক্ত পুরুষালী হাতের নিচে পড়ে পিষে চলেছে। একসময় শব্দ করে গ্লাসটা ভেঙে ফ্লোরে ছড়িয়ে পড়ে। হাতটা রক্তাক্ত হয়ে যায়। ঈশান কৌশিকের চোখের আড়ালেই বসে, হাসে। আজকেই সত্যিটা বের করার মোক্ষম সুযোগ। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়। সময় নিয়ে আস্তে করে বলে, স্যার, আপনি তো তৌসিফের মার্ডার করেননি। তবুও হয়তো ম্যাম আপনাকেই সন্দেহ করছে। আমি শিওর এতক্ষণে ম্যাম আপনাকে ভুল বুঝে বসে আছে। ঈশানের কথা শেষ হতেই সেন্টার টেবিলের উপর থেকে ল্যাপটপটা এক প্রকার উড়ে যেয়ে তুমুল শব্দে টিভির স্ক্রিনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পর মুহূর্তে ঝনঝন শব্দ তুলে ঘর জুড়ে কাচের শতখণ্ড ছড়িয়ে পড়ে। ঈশান চমকে ওঠে, ছিটকে দূরে সরে যায়। কৌশিক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। রক্তাক্ত হাত নিয়ে সেন্টার টেবিলটা ঘরের বাম সাইডের কাচের দেওয়াল বরাবর ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ গ্লাস ভেঙে ঘরের এক সাইড ফাঁকা হয়ে যায়। টেবিলটা জঙ্গলের মাঝে যেয়ে পড়ে। ঈশান ভয়ে ভয়ে দ্রুত এগিয়ে যেয়ে ঘরের লাইট চালায়। সেই আলোয় দৃশ্যমান হয় লণ্ডভণ্ড ঘরের সর্বকোণ। রাগে থরথর করে কাঁপছে কৌশিক। হাতের কপালের গলার শিরাগুলো ফুলে ফেফে নীল হয়ে উঠেছে। সামান্য অতি নগণ্য একটা কারণে কৌশিকের এখনো রাগে হতভম্ব ঈশান। চোখ জোড়া অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তবে নিজের মনের প্রশ্নের উত্তরটা ঠিক পেয়ে যায়। স্যার ম্যামকে হয়তো ভালোবেসে ফেলেছে। এতেই যেন মুস্কি হাসি ফুটে ওঠে অধর পল্লবে। ম্যামের ভালোবাসায় স্যারকে পশু থেকে একজন মানুষে রূপান্তরিত করতে পারবে। পর মুহূর্তেই মস্তিষ্কে হানা দেয় শত প্রশ্নের জটলা। ম্যাম তো কখনোই স্যারকে ভালোবাসবে না। ওনার মনে তো অন্য কারোর বসবাস। সম্পর্কটা তো ভীষণ জটিল। তৌসিফের মৃত্যুতে সেই জটিলতা আরো কয়েক গুণ বেড়েছে। তবে এই সম্পর্কের শেষ পরিণতি কি স্যারের বিনাশ? ম্যামের হাতেই কি স্যারের বিনাশ হবে? মাফিয়া কিং কৌশিক তালুকদার তবে কি শেষ পর্যন্ত ভালোবেসেই ধ্বংস হবে? ভালোবাসার এত ক্ষমতা! কথাগুলো ভাবতে ঈশানের বুকটা কেঁপে ওঠে। হৃদস্পন্দন কমে। বেদনার্ত দৃষ্টিতে কৌশিকের দিকে তাকিয়ে রয়। কৌশিক বড় বড় কদমে হেঁটে এসে ঈশানের মুখোমুখি দাঁড়ায়। মুখটা কিঞ্চিতে গিয়ে হিসিয়ে বলে, আমার মুখ দেখে কি পশু মনে হয়, মানুষ মনে হয় না?
ঈশান হতবাক, কথা বলতেও যেন ভুলে গেছে ছেলেটা। কৌশিকের রাগের পারদ ক্রমশ বাড়ে, বন্য পশুর ন্যায় গর্জন ছড়ে। স্পিক আপ ঈশান। ঈশানের অন্তরাত্মা কেঁপে ওঠে, দ্রুত মাথা নাড়ায়। মনে হয় স্যার। কি মনে হয়? মানুষ। তাহলে তোমার ম্যাম আমাকে পশু কেন মনে করে? ওকে কথা দিয়েছিলাম না আমি ওর সোকল ভালোবাসার মানুষের আমি কিছুই করব না? তাহলে আমাকে কেন ভুল বুঝছে? কৌশিক তালুকদারের মুখ নিঃসৃত প্রতিটা কথা কৌশিক তালুকদার রাখে, নাকি ওর ভালো করতে যে আমি খারাপ হয়ে গেলাম? ওর ভালোবাসার মানুষটার খুনের প্রতিশোধ ওর হয়ে আমি নিয়ে এসেছি, বুঝলে ঈশান? এই পৃথিবীতে ভালোর দাম নেই। কৌশিক তালুকদার এভাবেই ঠিক আছে, ভালো হওয়ার প্রয়োজন নেই। কৌশিকের ব্যবহারে ঈশান যেন আজ প্রতি সেকেন্ড চমকাচ্ছে। সামনে সম্পূর্ণ নতুন এক কৌশিক তালুকদার দাঁড়িয়ে, পূর্বের কৌশিক তালুকদার আর নেই। কৌশিক তালুকদারের মাঝে বিস্তর ফারাক, আর এখানেই যেন ঈশান সাহস খুঁজে পায়। ফের সাহস জুগিয়ে সবচেয়ে কঠিনতম দুটো প্রশ্ন করে বসে। ম্যাম, আপনাকে ভুল বোঝাতে আপনার কি আসে যায় স্যার? ম্যাম তো আহামরি কিছু না আপনার জন্য, তার অস্তিত্ব আপনার জীবনে যত সামান্য স্যার। একটু থামে। স্যার, তবে কি আপনি সত্যি ভালোবেসে ফেলেছেন ম্যামকে? এই প্রশ্নগুলোর জন্য কৌশিক হয়তো একদমই প্রস্তুত ছিল না। ঈশানের মুখমণ্ডলে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভঙ্গুর কাজ পেরিয়ে গটগট পায়ে হেঁটে যেয়ে ভাঙা দেওয়ালের সম্মুখে দাঁড়ায়। ব্যাকসাইড থেকে রিভলভার বের করে জঙ্গলের মাঝে শুট করতে শুরু করে। ট্রিগারে চলমান থাকা আঙ্গুল থামে না। শুটের তীব্র শব্দে অরণ্যের তরুর শাখা প্রশাখায় বাসা বেঁধে থাকা নিশাচর বিহাঙ্গে দল প্রাণ বাঁচাতে কিচির মিচির শব্দ করে ছুটে চলে এদিকে সেদিকে। কৌশিকের তীব্র রাগ কমানোর একমাত্র মাধ্যম এটাই। হদূরে দাঁড়ানো ঈশান চোখজোড়া ছোট ছোট করে স্যারের প্রতিটা ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে চলেছে। আকাশের অবস্থা ভালো নয়। হঠাৎ করে গুমোট্রুপ ধারণ করেছে প্রকৃতি। অম্বরে কালো মেঘের দলেরা ছুটে চলেছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অকস্মাৎ প্রকৃতির এই রূপ পরিবর্তনে সবার মনের এক কোণে এক টুকরো আশারা দলা বেঁধেছে। হৃদির 10 মিনিট হতে চললে এই মঞ্জিলে পা রেখেছে। বার কয়েক চেষ্টা করে ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। এমনকি বাড়ির পেছন সাইড দিয়েও ভেতরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায়নি। পুরো নিচতলা সহ দোতলার একাংশ শক্তিশালী অগ্নির দখলে। আগুনের উষ্ণতায় আশেপাশে ঘেঁষে দাঁড়ানো দুঃসাধ্য ব্যাপার। নিজের ক্ষমতায় আরামসে পুড়িয়ে চলেছে সবকিছু, এমনকি বাড়ি সংলগ্ন আশেপাশের গাছপালাগুলো। দমকল বাহিনী আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে, তবুও নিজেদের কাছে অটল। আগুন যেন আলোর গতিতে ছড়াচ্ছে। নিজেদের পার্সোনাল হেলিকপ্টার ইনফর্ম করা হয়েছে, তারও দেখা নেই। হৃদির দিক দিশা হারিয়ে বসেছে। কোথায় এক টুকরো আলোর সন্ধান নেই। ঘাসের উপর ধপ করে বসে পড়ে ছেলেটা। কি করবে ভেবে পায় না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়েছে। দোতলা যে পাশে মেহেরিমা আছে সেই পাশে আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। হৃদির দুচোখ ভর্তি পানি নিয়ে এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়। মানুষপটে নিজেদের খুনসুটির দৃশ্যের ঝড় বয়ে যায়। একটা সুমধুর হাসির গুঞ্জন হৃদিকে স্থির থাকতে দেয় না। চারপাশ থেকে ভেসে আসে একটা মেয়েলি অসহায় কণ্ঠস্বর। আমাদের একটা সুন্দর সংসার হবে না পরীর বাবা? হৃদি তার বসে থাকতে পারে না, দৌড়ে যায় জ্বলন্ত আগুনে অর্ধপোড়া বাড়ির দিকে। অ্যানাবেলাকে ছাড়াও চলবে না। কয়েকজন হৃদিতের পিছু দৌড়ে ওকে আটকায়। এভাবে বার কয়েক ভেতরে যেতে চেয়েছে ছেলেটা। প্রতিবারই 8-10 জন মিলে আটকেছে। মেহেরিমার ঘুমটা ঈষৎ হালকা হয়। বাইরে থেকে শতাধিক মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শ্রবণেন্দ্রিয় ভাসমান। হাইপাওয়ারের ঘুমের মেডিসিন সেবনে চোখ জোড়া খুলে তাকাতে ব্যর্থ। হঠাৎ করে তীব্র ধোঁয়াতে মেহেরিমার কাশি শুরু হয়। কাশতে কাশতে ওর নাজেহাল অবস্থা। এই পর্যায়ে নিজের সাথে তুমুল যুদ্ধ করে আঁখে জোড়া মেলে তাকায়। গায়ে এখনো জ্বর, শরীর ভীষণ দুর্বল। চোখের সামনে ধোঁয়া দৃশ্যমান হতে ধোঁয়ার উৎস খুঁজে সেদিকে তাকায়। অমনি মেয়েটার অন্তরাত্মার পানি শুকিয়ে যায়। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। প্রথমে এই ঘর জুড়ে দৃষ্টি ঘুরিয়ে পরীকে খোঁজে। পরী কোথায়? বাচ্চাটা তো এই ঘরেই ছিল। আর বাকিরা? মেহেরিমাকে একা ফেলে কোথায় গেছে? পরীর বাবা? তার অ্যানাবেলাকে এভাবে মৃত্যুর মুখে রেখে সে কোথায় আছে? এই খবর কি তার কাছে পৌঁছায়নি? ঘরের একাংশে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফার্নিচার পুড়ে সব শেষ। মেহেরিমার হাতে তখনও ক্যানোলার মাধ্যমে স্যালাইন চলছে। পরীকে খুঁজতে হবে। একটানে হাত থেকে ক্যানোলা খুলে ফেলে। ঘূর্ণায়মান মাথা, দুর্বল শরীর নিয়ে নিচে নেমে দরজা দিকে দৌড়াতে চেয়ে পায়ে পা বেঁধে ফ্লোরেই মুখ থুবড়ে পড়ে মেয়েটা। সাথে সাথে পা জোড়া রক্তে স্নায়িত হয়ে যায়। তবুও কষ্ট করে উঠতে নিলে আলমারি একটা আতপোড়া পাল্লা পড়ে ওর জীর্ণ শীর্ণ দেহের উপর। আর উঠতে পারে না। শব্দনালী চিরে আর্তনাদ বেরিয়ে আসে। মেহেরিমা পেটের যন্ত্রণায় শব্দ করে কেঁদে দেয়। শরীর তুলে আর উঠে দাঁড়াতে পারে না। অস্পষ্ট দৃষ্টিতে এক বুক আশা নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকে মেয়েটা। এই বুঝি পরীর বাবা এসে মেয়েটাকে উদ্ধার করলো, আদরে আদরে ভরিয়ে দিল। কিন্তু না, এমন কিছুই ঘটে না। আখি জোগাল ক্রমশ ধোঁয়াশা হয়ে আসে। পৃথিবী অন্ধকারে তলিয়ে যায়। শেষবারের মতো অধর নারী অস্ফুট স্বরে আওড়ায়, আমাদের একটা সুন্দর সংসার হলো না পরীর বাবা? আমাদের পরীকে নিয়ে বাঁচিয়ে নি। আমাদের পরীকে প্লিজ বাঁচিয়ে নিন আপনি। আমাকে ক্ষমা করবেন।
আরও 20 মিনিট সময় খেয়ে হেলিকপ্টার এসে পৌঁছে ঘটনাস্থলে। সিঁড়ির দরজার চাবি নিয়ে দৌড়ে সেদিকে যায় হৃদিত। কয়েক সেকেন্ডে লাফিয়ে ওঠে হেলিকপ্টারে। হেলিকপ্টার ছাদ বরাবর অবস্থান করতে ছাদের এক সাইডে লাফ দিয়ে নামে হৃদিত। কারো অপেক্ষা করে না, দ্রুত গতিতে দৌড়ে যেয়ে সিঁড়ির দরজা আনলক করে ভেতরে চলে যায়। এই মঞ্জিলে সিঁড়ির দরজার দুদিক থেকে লক সিস্টেম আছে, তাই ভেতরে যেতে বেশি বেগ পেতে হয় না হৃদিতকে। সিঁড়ির এক সাইড আগুনে চলছে, তবে এই আগুন বুঝি হৃদিতকে থামাতে পারে না। ছেলেটার ডান হাতের একাংশে দিব্যি আগুন লেগে জ্বলছে, অথচ তার সেদিকে খেয়াল নেই। ওই জ্বলন্ত আগুন ধোঁয়া সব মারিয়ে নিজেদের কাঙ্ক্ষিত ঘরের সম্মুখে উপস্থিত হয় হৃদিত। বাইরে থেকে লক করা ঘরটা। হৃদিত বছর অ্যানাবেলা শত চেষ্টা করলে এই ঘর থেকে বেরোতে পারত না। সময় নষ্ট না করে দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে সবকিছু সহ 3 দেওয়ালের সবটা পুড়ে শেষ, শুধুমাত্র সিলিংটাই বাকি আছে। তীব্র কালো ধোঁয়ার চাদরের নিচে ঢাকা পড়েছে ঘরের পরিবেশ, সবটা অন্ধকার। গলা বুক জ্বালা করা কাশি নিয়ে ওই আতপোড়া ফার্নিচার সহ ধোঁয়ার মাঝে মেহেরিমাকে ঘর জুড়ে খুঁজে হৃদিত। কয়েক মিনিট খুঁজে অবশেষে আলমারির আতপোড়া পাল্লার নিচে আগুনে ঝলসে যাওয়া মেহেরিমার অস্তিত্ব চক্ষুগোচর হয়। মেয়েটার মুখ সহ শরীরে এক সাইডের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। হৃদিত দৌড়ে সেদিকে যায়, এক হাতে পাল্লাটা তুলে দূরে ছুঁড়ে মারে। নিজের কাপা কাপা হাত বাড়িয়ে মেহেরিমার নাসারণ্ডের নিকট আঙুল রাখে। নিঃশ্বাস চলছে। দ্রুত মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়, বুকের সাথে জড়িয়ে ধরে উল্টো পথে দৌড় দেয়। আজ পা জোড়া চলছে না, বারবার ভেঙে আসছে। মেহেরিমার এই অবস্থা হৃদিতকে যেন ভেতর থেকে মৃত বানিয়ে দিয়েছে। ওই পোড়া কপাল সহ পোড়া গালে ইতিমধ্যে বার কয়েক চুমু খেয়েছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেনি। হৃদিতেরও ডান হাত সহ কোমরের সাইড পুড়ে ঝলসে গেছে। ছেলেটা যতক্ষণে ছাদে পৌঁছায় ততক্ষণে হেলিকপ্টার ছাদে ল্যান্ড করেছে। ওদের অপেক্ষার প্রহর গুনছে, অথচ কেউ ভেতরে যায়নি। স্বার্থপর দুনিয়ার স্বার্থনেশী মানুষ। অবশ্য হেলিকপ্টারে চৌধুরী পরিবারের কেউ ছিল না। ওদের দিকে দুজন ছেলে এগিয়ে আসতে নিলে শুনতে পাই হৃদিতের ভঙ্গুর শীতল কণ্ঠস্বর, ডোন্ট টাচ হার, আইল ম্যানেজ। কেউ আর সামনে এগোনোর সাহস পায় না। হৃদিত নিজেই মেহেরিমাকে দ্রুত হেলিকপ্টারে উঠিয়ে নেয়, সোজা হসপিটাল উদ্দেশ্যে রওনা দেয়। মধ্যনিশি, ঘড়ির কাঁটা একটার ঘরে ঘাটে কেড়েছে। শ্রেয়া চৌধুরী নিজের তৈরি বাড়িতে আছেন। ড্রয়িং রুমের টিভি থেকে রবীন্দ্রসঙ্গীত আমার হিয়ার মাঝে গানটা ভেসে আসছে। সোফায় মাথা এলিয়ে দিয়ে গুনগুন করে উনিও সাথে সাথেই গাইছেন। ছেলের ধ্বংসে উনি এক বুক শান্তি পেয়েছেন। অবশেষে মন মস্তিষ্কে উভয়ের স্বস্তি মিলেছে। নিজের একার খুশিটুকু সেলিব্রেট করতে বিরিয়ানি রেঁধেছেন। রান্না করে ভীষণ ক্লান্ত উনি, তাই একটু রেস্ট নিচ্ছেন। একটু পরেই খাবেন। হঠাৎ কলিং বেলের শব্দ, না চোখ মুখ কুচকে আসে। এত রাতে আবার কে আসলো? গানটা চলতেই থাকে। উনি উঠে যায়, দরজা খুলে দেন। নিজের ঘরে দৌড় গড়ায় আরিফ চৌধুরীকে দেখতে ওনার আধরে মুস্কি হাসির রেশ ছড়িয়ে পড়ে। খুশি খুশি কণ্ঠে বলেন, হঠাৎ তুমি এখানে কিছু বলবে, বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। কথা শেষ হতেই ডান গালে 5 আঙ্গুলের ছাপ বসে যায়, পরপরই বাম গালে। শ্রেয়া চৌধুরীর তাপ দেখে আরিফ চৌধুরীর দিকে তাকান। আরিফ চৌধুরী ওনার চুলের মুঠি ধরে বাসার ভেতরে নিয়ে যায়। সোফার সম্মুখে থাকা সেন্টার টেবিলে মুখটা চেপে ধরেন। বাম হাতে থাকা ডিভোর্স পেপারটা শব্দ করে পাশেই রাখেন। 2 ঘন্টা সময় নিয়ে মাত্রই এটা প্রস্তুত করে এনেছেন। অনেক তো সুযোগ দিলেন, আর কত। শ্রেয়া চৌধুরীরা কখনো নিজেদের শুধরায় না, কেবল ধ্বংস করতেই জানে। এই সম্পর্কে 1 সেকেন্ড উনি থাকতে পারবেন না, তাহলে যে ছেলের সাথে বড় অন্যায় করা হয়ে যাবে। জীবনে অনেক অন্যায় তো করলেন ওই ছেলেটার সাথে, এবার বোধহয় জীবন থেকে কিঞ্চিত পাপ মুছে ফেলা উচিত। ছেলের এই করুণ পরিণতির জন্য উনিও সমানভাবে দায়ী। আজ কলেজের সমতুল্য ছেলের অসহায়ত্ব নিজ চোখে দেখেছেন আরিফ চৌধুরী। হসপিটালের ফ্লোরে জীবন্ত লাশের মতো বসে আছে ছেলেটা, যেন বেঁচে থেকেও মরে গেছে, দেহে প্রাণ থেকেও নেই। আর নির্দোষ মেয়েটা এই অল্প বয়সে নিজের নারী সৌন্দর্য সহ সব খুইয়ে বসেছে। নিষ্পাপ জীবনটা নিয়ে টানাপোড়েন বেঁধে গেছে, বাঁচবে কিনা আল্লাহ ভরসা। এবার রাগে মাথা চেপে ধরেই টেবিলে বার কয়েক আঘাত করেন। কাছ পেটে শ্রেয়া চৌধুরী কপাল গেথে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। পরপরই ওনাকে সোফায় ছুঁড়ে মারেন আরিফ চৌধুরী। শ্রেয়া চৌধুরী হতবিহ্বল হয়ে গেছেন। এতক্ষণ অবধি একটা শব্দ উচ্চারণ করেননি। অবিশ্বাস্য চাহনি দিয়ে এক দৃষ্টিতে আরিফ চৌধুরীর দিকে তাকিয়ে থাকেন। বুকে যন্ত্রণারা কিলবিলিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। মনের যাতনারা কাছে শরীরের এই ক্ষত কিছুই না। যার জন্য এত এত পাপ, এত কিছু করলেন, আজ সেই মানুষটা ওনার গায়ে হাত তুললো, ওনাকে আঘাত করলো, ছোট্ট করে বলেন, আমাকে মারলে তুমি? কথা কম, দ্রুত সাইন কর, না হলে এর থেকে খারাপ রূপ দেখবে আমার। আমার লাশ করবে সাইন, তবু আমি করব না। ভালোবাসি তোমায়, আমার ভালোবাসা এতটাও ফেলনা নয়। তোর ভালোবাসায় আমি পি করি স্লাট।
কেমন মা তুই? এই তোর মন বলে কিছু নেই? কিভাবে পারলি নিষ্পাপ মেয়েটার সাথে এমনটা করতে? নিজের ছেলের সাথে তোর কিসের শত্রুতা? এত পাপ করেও তোর পাপের 16 কলা পূর্ণ হয়নি? জানোয়ার, তোকে তো আজ। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পাশ থেকে ফুলদানি তুলে নেয়। পরক্ষণেই মারতে চেয়েও কি যেন ভেবে থেমে যায়। তীব্র রাগের সহিত ফ্লোরে আশ্রে ফেলেন। পাশে থাকা জগটা ছুঁড়ে মারেন টিভি বরাবর। এই গান যেন ওনার বুকের আগুন দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। শ্রেয়া চৌধুরীর নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে থাকেন। পাঞ্জাবের পকেট থেকে পেন বের করে ওনার দিকে ছুঁড়ে মারেন আরিফ চৌধুরী। সময় 1 মিনিট, হয় স্বেচ্ছায় সাইন করবি, নয়তো তোকে তোর ভাষায় সাইন করাবো। শ্রেয়া চৌধুরীর পুরনো পৃথিবী এক নিমিষেই থমকে গেছে। উনি নড়াচড়াটাও বন্ধ করে দিয়েছেন। বাখারা হয়ে পড়েছেন, চুপচাপ ঠায় বসে আছেন। সামনে উপস্থিত অতি পরিচিত মানুষটা যেন আজ বড় অপরিচিত। ওনার ভালোবাসার আরিফ চৌধুরী আর সম্মুখে দাঁড়ানো। এই আরিফ চৌধুরীর মাঝে আকাশসম পার্থক্য। যেই ভালোবাসা বাঁচাতে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো উনি করেছেন, সেই ভালোবাসা, সেই সম্পর্কের ইতি উনি টানতে পারবেন না, কিছুতেই না। মরবে তবুও না। ওনার মাঝে কোনো হেলদোল না দেখে আরিফ চৌধুরী হাসেন। শ্রেয়া, তুমি যেটাকে ভালোবাসা বলছো এটাকে ভালোবাসা বলে না, এটাকে স্বার্থপরতা বলে। নিজের স্বার্থে, নিজের জিদের জন্য তুমি কেবলমাত্র ভালোবাসা নামক শব্দটাকে ব্যবহার করেছো। একটু ভেতর থেকে উপলব্ধি করে দেখো, আমার জন্য তোমার আর কোথাও কোনো ভালোবাসা নেই, থেকে থাকলেও তা মৃত। শ্রেয়া চৌধুরী সেভাবেই চেয়ে আছেন, কিছুই বলেন না। আরিফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। কয়েক পা এগিয়ে চেয়ে শ্রেয়া চৌধুরীর হাতে কলম তুলে দিতে গেলে উনি ছিটকে দূরে সরে যান। চোখে মুখে অসত্য ফুটে উঠেছে। হাহাকার মিশ্রিত দৃষ্টি যেন চিৎকার করে বলছে উনি সাইন করতে পারবে না। আরিফ চৌধুরী এবার ঝড়ের গতিতে এগিয়ে চেয়ে পুনরায় চুলের মুঠি শক্ত করে ধরেন। শ্রেয়া চৌধুরী ব্যথায় চোখ জোড়া বন্ধ করে নেন। ওনার মুখটা নিজের মুখোমুখি নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকেন আরিফ চৌধুরী। মুস্কি হেসে কপালে চুমু বসিয়ে দেন। পরপরই জোর করে হাতে কলম ধরিয়ে দিয়ে গলা চেপে ধরে সাইন করিয়ে নেন। নিজে ওখানে দাঁড়িয়েই সাইন করে দেন। আজ থেকে আমার মুক্তি, শ্রেয়া নামক মরণব্যাধি থেকে আমার মুক্তি। ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, কখনো যেন তোমাকে আমার পরিবারের আশেপাশে না দেখি, তাহলে জ্যান্ত পুঁতে রাখবো একদম। একটা সত্যি কথা বলি, শুনবে? তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, সবটা অনেক আগেই মরে গেছে। আমি জ্যান্ত কবর দিয়েছি। আরিফ চৌধুরী যেভাবে এসেছিলেন সেভাবে ডিভোর্স পেপার হাতে সদর দরজার দিকে অগ্রসর হন। পেছন থেকে ভেসে আসে শ্রেয়া চৌধুরীর ক্রন্দনত কম্পিত গলা। আমাকে ভালো না বাসলে ওই অবনী শেখকে ভালোবাসো তুমি? আরিফ চৌধুরী সবটা শুনেও কোনো প্রত্যুত্তর করেন না। হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে যান। শ্রেয়া চৌধুরী ফ্লোরে বসে পড়েন। হাত দিয়ে টেনে নিজের চুলগুলো ছিঁড়তে থাকেন। হাত পা ছড়ায় ছিটায় চিৎকার করে কাঁদেন। আজ ওনার কেউ রইল না, এমনকি নিজের ভালোবাসাটা আজ ওনাকে ছেড়ে চলে গেছে। উনি হেরে গেছেন। অবনী শেখ নামের অতি সাধারণ একজন নারীর কাছে হেরে গেছেন, আর এটা উনি মেনে নিতে পারছেন না। ক্রমশ বুক ব্যথা বাড়ছে। পাশের টেবিলে ফ্রুটস বলে থাকা চাকু দিয়ে একাধারে নিজের হাতে আঘাত করতে থাকেন। এই হাত দিয়ে কিভাবে সাইন করলেন উনি? ভালোবাসা হারানো এক নারীর আহাজারিতে মধ্যজামিনের পরিবেশ থমথমে রূপ ধারণ করে। তারাও বোধহয় কিঞ্চিত দুঃখ প্রকাশ করে শ্রেয়া নামক অভাগীর স্বার্থপরায়ণ এক নারীর জন্য। রাত 2:30। হৃদিত সেই যে এসে হসপিটালের করিডোরে ফ্লোরে বসেছে আর ওঠেনি। ওই জখম শরীর নিয়ে ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে ঠায় বসে আছে ছেলেটা। এখনো অবধি কারোর সাথে একটা কথাও বলেনি। ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে। কেউ সাহস করে কিছু বলার সাহস করতে পারছে না। হিতে যদি বিপরীত হয়ে যায়। আয়েশ একবার ডেকেছিল, অতঃপর হৃদিদের চাহনি দেখে আর কিছু বলার সাহস পায়নি। মেহেরিমা আইসিইউতে আছে। শরীর এক সাইড খুব বাজেভাবে পড়েছে। অচেতন অবস্থায় পড়ে আছে মেয়েটা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডক্টর এখনো ভালো মন্দ কোনো সংবাদ দেয়নি। হৃদিতের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের অন্যান্য সদস্যরা। কয়েক মিনিট পেরোতেই একজন ডক্টরকে ওদের দিকে আসতে দেখা যায়। ওনার অবজারভেশনে মেহেরিমা আছে। উনি হৃদিতকে খুব ভালোভাবেই চেনেন। এই হসপিটালের প্রতিটা ডক্টরের সাথে চৌধুরী পরিবারের সুসম্পর্ক। হৃদিতের সম্মুখে দাঁড়িয়ে মধ্যবয়স্ক ডক্টরটা দীর্ঘশ্বাস ফেলেন, যেন খুব কঠিন কিছু সত্য বলতে চলেছেন। ওনার হাবভাব দেখে আর শুকনো ঢোক গেলে না জানি কি বলবেন। এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহ মুখ তুলে চাইলে মিসেস চৌধুরী ঠিক সুস্থ হয়ে উঠবে। উনি থামেন হৃদিতের থেকে প্রত্যুত্তরের আশায়, অথচ অপর পাশ থেকে কোনো উত্তর ভেসে আসে না। ছেলেটা নিশ্চুপ, সেভাবেই বসে রয়। কোনো জবাব না পেয়ে উনি হতাশ হন। আপনার ওয়াইফ 4 উইকসের প্রেগনেন্ট ছিল। এটা সম্ভবত আপনার ওয়াইফ নিজেও জানতো না। অ্যান্ড সরি, বাচ্চাটা আমরা বাঁচাতে পারিনি। উনি পড়ে যেয়ে পেটে আঘাত পেয়েছিলেন, যার দরুন মিসক্যারেজ হয়ে গেছে। উনি নিজেও মৃত্যুর সাথে লড়ছেন। অবস্থা ভালো নয়। শরীরের বাম সাইডটা বাজেভাবে ঝলসে গেছে, তার উপর মিসক্যারেজ ইস্যু, দুটো মিলে ওনার জীবন সংকটে। এখন আমরা ঠিকঠাকভাবে কিছুই বলতে পারছি না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করুন
ওনার জন্য। কথা ইতি টেনে আয়েশার দিকে তাকান। স্যার আপনি আমার সাথে একটু আসুন, আপনাকে প্রয়োজন আমাদের। মাথা নাড়িয়ে জন টেনে ওনার পিছু পিছু যায়। হৃদিত তখনও সেভাবেই বসে আছে। পৃথিবীর আলো দেখার আগে নিষ্পাপ একটা প্রাণ ঝরে গেল। ছেলেটা এই লোমহর্ষক মর্মবেদী কথাগুলো আদৌ শুনল কি? হয়তো না। অবনী শেখ থম মেরে বসে আছেন, মুখে কোনো কথা নেই, কিছু নেই। মেহেরিমার মিসক্যারেজের সংবাদ শুনতে নির্বাক হয়ে পড়েছেন। মেয়েটার ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আল্লাহ এবারের মতো মুখ তুলে চাইব তো। অবনী শেখ যে আর অপ্রাপ্তির খাতা বাড়াতে পারবেন না, এমনটা হওয়ার আগেই ওনার জীবনের সমাপ্তি ঘটে যাক। অবনী শেখ সেই তখনের পর থেকে আর চোখের জল ছড়ায়নি। উনি আর কাঁদবেন না। এতগুলো বছর পরে আজ নিজের জীবনের উপর বিতৃষ্ণা এসে গেছে ওনার। জীবনের প্রতি আকাশসম ঘৃণা জন্মেছে। এমন নরকের মতো একটা জীবন ওনার না হলেও পারত। উপস্থিত চৌধুরী পরিবারের সবাই কাছে। ত্রিধার অবস্থা খারাপ। অসুস্থ শরীরে মেয়েটা কেঁদে কুটে অস্থির হয়ে উঠেছে। অকস্মাৎ পরীর কান্নায় অবনী শেখ নিজের জগৎ থেকে ফিরে আসেন। হারিসার কোল থেকে নিচের কোলে নিয়ে নেন। নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে ছোট্ট পরীর। এভাবেই বোধহয় অযত্নে বড় হতে হবে পরীকে। পৃথিবীতে সবাই থাকলেও কিন্তু মা তার শূন্যতা যে কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। মায়ের মতো যত্ন কেউ করে না। এই যে ছোট্ট পরী কতক্ষণ ধরে না খেয়ে আছে, সেদিকে কারোর খেয়ালে নেই। অথচ মেহেরিমা সবসময় পরীর মুখের সামনে খাবার ধরেই রাখত। কখন তার পরী একটু খাবে? মা তো মাই, তার মতো কেউ হয় না। হৃদিতের দিকে এক পলক চেয়ে দ্রুত পরীকে নিয়ে নিজেদের জন্য বরাদ্দ কেবিনে চলে যান অবনী শেখ। সময় পেরোয়। ঠিক 35 মিনিটের মাথায় অকস্মাৎ হৃদিত উঠে দাঁড়ায়। কোনো দিক না তাকিয়ে আলগোছে অগোছালো পায়ে মাথা নিচু করে সোজা লিফটের দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছে কারোর জানা নেই। ভয়ে প্রশ্নও করতে পারে না। কেবল নীরব চোখে হৃদিতের প্রস্থান দেখেই যায়। ততক্ষণে ধরণী বুকে ঝুম বর্ষণ নেমেছে। প্রকৃতি সিক্ত, ছড়িয়েছে ভেজা মাটির সুবাস। অবনী শেখ পরীকে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে বাইরে আসেন। আরিশার উদ্দেশ্যে বলেন, পরী ঘুমিয়েছে? ওর কাছে একটু বসবে তুমি? অবশ্যই আন্টি, আমি এক্ষুনি যাচ্ছি। অবনী শেখের দৃষ্টি আটকায় হৃদিতের বসে থাকা জায়গাটায়, যেটা এখন ফাঁকা। আরিশাকে প্রশ্ন করেন, হৃদিত কোথায়? এখানেই তো ছিল। আন্টি, হৃদিত বোধহয় বাইরে গেল, লিফটের দিকে যেতে দেখলাম। কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতে অবনী শেখ আটকে ওঠেন। তোমরা ওকে যেতে দিলে কেন? ও সর্বনাশ ঘটাতে যাচ্ছে। ওকে কেন থামালে না? আল্লাহ! পরপরই দৌড়ে যান সিঁড়ির দিকে। উপস্থিত সকলে অবনী শেখের ব্যবহারে কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ কি হলো অবনী শেখ? যতক্ষণে নিচে নামেন ততক্ষণে হৃদিতের গাড়িটা হসপিটালের আঙিনা ত্যাগ করেছে। উনি পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চিল্লেন, হৃদিত যেও না বাবা, এমনটা করো না। আমার নীলাক্ষী ভেসে যাবে, তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমার মেয়েটাকে সব শেষ হয়ে যাবে। আমার পরীর জন্য কেউ থাকবে না। কিন্তু ওনার আহাজারি বোধহয় হৃদিত পর্যন্ত পৌঁছায় না। ওই বৃষ্টির মাঝে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকেন অবনী শেখ। পরক্ষণেই কাঁদতে কাঁদতে ওভাবেই ভেজা শরীরে ছোটেন হসপিটালের দিকে। নিজেদের ফ্লোরে পৌঁছে ত্রিধার কাছে যান। ত্রিদু, আয়েশের নাম্বার আছে না তোমার কাছে? কল দাও, দ্রুত দাও। হৃদিতকে থামাতে হবে। ত্রিধা হতভম্ব হয়ে নিজের ফোন থেকে আয়েশের নম্বরে ডায়াল করে দেয়। কয়েকবার কল দিয়ে ওপাশ থেকে রিসিভ হয় না। অবনী শেখ ফ্লোরেই বসে পড়েন। কিছু মিনিট পেরোতেই আয়েশ কল ব্যাক করে। ত্রিধা রিসিভ করে অবনী শেখের কাছে ফোনটা এগিয়ে দেয়। উনি কাপা কাপা গলায় বলেন, আয়েশ বাবা, হৃদিতকে থামাও। ও শ্রেয়া চৌধুরীর কাছে গেছে। ওর রাগ ভালো না। ও আজ বড় কোনো সর্বনাশ ঘটিয়ে ফেলবে। যেভাবেই হোক ওকে থামাও বাবা। আমার মেয়েটার সব শেষ হয়ে যাবে। শুনশান নীরবতায় মোড়ানো রাতের পরিবেশ। আকাশ ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। প্রকৃতি বর্ষণের কবলে। কুকুরের ক্ষুধার্ত গর্জন আর বর্ষণের তীব্র শব্দ ব্যতীত কোনো শব্দের আনাগোনা নেই। রাস্তার মাঝ বরাবর দৌড়ে চলেছে একজন তরুণী, বয়স 25-এর কোঠায়। শরীরে এখনো অ্যাপকম জড়ানো। হসপিটাল থেকেই ছুটেছে। পেছনের দিক থেকে অতি ধীর গতিতে একটা কালো রঙের গাড়ি এগিয়ে আসছে তরুণীর দিকে। নিজের প্রাণ বাঁচাতে দিক বেদিক ভুলে ছুটে চলেছে তরুণী। আশেপাশে কোনো খেয়াল নেই। গাড়ির জানালা দিয়ে একটা হাত বের হয়। অকস্মাৎ একটা ছোট নাইফ পুড়ে এসে দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। তরুণীর মাথাবিহীন দেহটা শব্দ তুলে লুটিয়ে পড়ে কাদা পানি মিশ্রিত রাস্তায়। গাড়ির ভেতরে থাকা দুটো নীল চোখ আসে। কয়েক সেকেন্ডের মাথায় গাড়ি থেকে নেমে দাঁড়ায় সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত হৃদিত। ডান হাতে একটা নাইফ দৃশ্যমান। প্রতিটা অটল নির্ভীক পদযুগল কম্পন ধরিয়ে চলেছে প্রকৃতিতে। তরুণীর কাটা মাথাটার সম্মুখে এসে বসে, আখি জোড়া খোলা। জানটা বোধহয় চোখ দিয়েই বের হয়েছে। তাচ্ছিলের হাসি হাসে হৃদিত।
My Annabella. She's my lady. Don't dare to touch her. Otherwise, I'll fuck your life. অপর পক্ষ থেকে জবাব না আসায় হৃদিতের রাগ ক্রমশ বাড়ে। মৃত মানুষ বুঝি কখনো কারোর কথা শোনে কিংবা প্রত্যুত্তর করে? নিজের কথা রীতি টেনেই এক চাপে ডান চোখ বরাবর নাইফ গেঁথে দেয় হৃদিত। অমনি তাজা রক্ত ছুটে এসে শুভ্র রঙা শার্টে দাগ বসিয়ে দেয়। দেখতে বিশ্রী লাগে, অথচ এটাই যেন হৃদিতের কাছে সৌন্দর্যের প্রতীক। নাইফ সহ মাথাটা রাস্তা থেকে তুলে নেয়। একটু এগিয়ে মাথাবিহীন শরীরটা একটা হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে অগ্রসর হয়। ভেজা শরীর, রক্তস্নায়িত শার্ট, এক হাতে কাটা মাথা, অপর হাতে মাথাবিহীন একটা লাশ নিয়ে বর্ষণের মাঝে দিব্যি হেঁটে চলেছে হৃদিত। দেখতে রক্তখেকো দানবের থেকে কোনো অংশে কম নয়। হৃদিতের এই হিংস্র রূপে প্রকৃতির বুকেও যেন কাঁপ ধরে। রাস্তার পাশে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিটপিগুলো নড়াচড়া বন্ধ করে শিথিল হয়ে যায়। প্রকৃতি এক অজানা আতঙ্কে মুচড়ে আসে। তীব্র কান্নার ফলে শ্রেয়া চৌধুরী কখন যে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছেন সেটা ওনার স্মরণে নেই। আয়েশা ডাকে শঙ্কিত হয়ে শূন্য মস্তিষ্কে তড়িঘড়ি করে উঠে বসেন। বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আয়েশ উচ্চস্বরে ডাকাডাকি শুরু করেছে। শ্রেয়া চৌধুরী, আপনি ঠিক আছেন? উনি ওভাবেই দুর্বল পায়ে হেঁটে দরজা পর্যন্ত এগিয়ে যান। ভাঙ্গা গলায় বলেন, ঠিক আছে আমি। আয়েশ পূর্ণ দৃষ্টি মেলে শ্রেয়া চৌধুরীর দিকে তাকায়। মা নামক নারীর এই অবস্থায় বুকে অল্প স্বল্প ব্যথারা উকি দেয়, প্রশ্ন করে, হৃদিত এসেছিল এখানে? শ্রেয়া চৌধুরী এতক্ষণে হেসে ফেলেন। সে কি আমি পর্যন্ত আসার অবস্থায় আছে? দেখো গিয়ে কোথায় বসে শোক পালন করছে। সহসা আয়েশের চোখ মুখ কঠিন হয়ে ওঠে। মনের কোণে জেগে ওঠা এক টুকরা কষ্ট পায়ে পিষে বৃষ্টি মাথায় করে ওখান থেকে প্রস্থান করে। শ্রেয়া চৌধুরী আর কথা বাড়ায় না, ঘরের ভেতরে চলে যায়। দরজাটা ওভাবেই খোলা রায়, হয়তো লক করতে ভুলে গেছেন। শ্রেয়া চৌধুরী ফ্রেশ হয়ে কিচেনের দিকে হাঁটা ধরেন। কিচেনের সবকিছু গুছিয়ে রাখতে হবে, তখন কিছুই করা হয়নি। অগোছালো হয়ে পড়ে আছে সবটা। কাজ করা অবস্থায় হঠাৎ ঠক ঠক জাতীয় শব্দ কর্ণগোচর হয়। উনি একটু কান খাড়া করে শুনতেই শব্দটা মিলিয়ে যায়। মনের ভুল ভেবে উড়িয়ে দেন। পরক্ষণেই পানি জাতীয় তরল পদার্থ পড়ার টপ টপ শব্দ শ্রবণেন্দ্রিয় প্রবেশ করে। এবার মনে খানিকটা ভয় উকি চুকিয়ে দেয়। পরক্ষণেই বৃষ্টির পানির শব্দ ভেবে অগ্রাহ্য করেন। শব্দটা চলমান থাকার নাম গন্ধ নেই। উনি হাতের কাজ গোছানো শেষ করে খাবারের প্লেট নিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হন। খাবার টেবিলে প্লেট রেখে গ্লাস নিতে হাত বাড়াতেই উপর থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ওনার হাতে পড়ে। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকেন। ভয়ে ভয়ে উপরে তাকাতেই চমকে কয়েক কদম পিছিয়ে যান। হাতে বেঁধে খাবারের প্লেটটা নিচে পড়ে যায়। শব্দ তুলে কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উপরে ফ্যানের সাথে টাঙিয়ে রাখা একটা মাথাবিহীন লাশ, সেখান থেকেই চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তৎক্ষণাৎ উনি ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে চান। ভয়ে অন্তরাত্মার পানি শুকিয়ে আসে। সোফায় পায়ের উপর পা তুলে হৃদিত বসা। ভেজা ঘাড়, চুই চুই চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তা থেকে টপ টপ করে পানি পড়ছে। হাতের 2 আঙুলে ভাজে জ্বলন্ত সিগারেট রাখা, যেখান থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠছে। সামনে সেন্টার টেবিলে সেই তরুণী নার্সের কাটা মাথাটা রাখা। হৃদিত ওনার দিকেই তাকিয়ে আছে। অধরে কুটিল হাসি ল্যাপটানো। এই হাসির অর্থ শ্রেয়া চৌধুরী খুব ভালো করে বোঝেন। থতমতো খেয়ে বসেন। পর মুহূর্তেই সময় নিয়ে নিজেকে সামলিয়ে আগের রূপে ফিরে আসেন। ছেলের প্রতিটা ভাবভঙ্গি তীক্ষ্ণ চাহনি দিয়ে পর্যবেক্ষণ করতেই উপলব্ধি করতে পারেন আজকে ওনার জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। তবুও বুঝি এত সহজেই উনি দমবেন, মরলেও মাথা উঁচু করেই মরবেন। কারোর কাছে মাথা নোয়াবার মতো নারী উনি নন। অধরে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তোলেন।